আমাদের হেডার পেজে যেতে হবে। এখন হেডার পেজটা কোথায় আছে? পেজেস নামক ফোল্ডারে না অ্যাডমিনে আছে হেডার। তো আমরা হেডারটা ওপেন করি। এটা দেখেন যে আমরা তো জাস্ট এই কাজটা কতদিন করে রাখছিলাম, এর বাইরে তো আর কোনো কাজ আমরা করিনি। তো আমরা এখন কাজ করব অ্যাডমিন মেনুনে। তো অ্যাডমিন মেনুনে যদি কাজ করতে চাই তো সেক্ষেত্রে আমাদের একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে ডালের মধ্যে দেখেন লগইন নামে আমাদের একটা পেজ ছিল, লগইন নামে একটা পেজ ছিল না? এই পেজটাকে জাস্ট আমরা ওপেন করবো। এটা এখানে কাজ করবো না, শুধু দেখার জন্য কি দেখবো যে এইগুলো আমাদের দেখতে হবে। দেখেন তো যে যখন আমি লগ ইন করছি, লগ ইন করার পর আমি যে ইনফরমেশনটা পাচ্ছি সেই ইনফরমেশনটা আমি সেভ করে নিয়েছিলাম কিসের মতো? সেশন নেমের মধ্যে আমি নেমটা নিয়েছিলাম, তারপরে সেশন ইমেজের মতো ইমেজটা লোড করে নিয়েছিলাম, তারপরে সেশন ইমেলের মতো ইমেলটা লোড করছিলাম, সেশন পাসওয়ার্ডের মতো পাসওয়ার্ডটা ছিল, আর সেশন টাইপের মতো টাইপটা ছিল। এখন যে লগ ইন করছে সে ইউজার না অ্যাডমিন, এটা আমরা কীভাবে বুঝবো? লগ ইন তো দেখেন তো আমি যদি এরকম একটা পেজ সবাইকেই দেখাই তাহলে যে কেউ এখানে লগ ইনে যেতে পারে। এখন যেই লগ ইন করবে আমি কি তারা অ্যাডমিন পেজ দেখাবো? কারণ লগ ইন তো দুইজন করতে পারে, যে সাধারণ এমনি রেজিস্ট্রেশন করে রাখতে সে অবশ্যই ইউজার, আর যাকে আমি অ্যাডমিন বানাবো সে হবে অ্যাডমিন। তো সেক্ষেত্রে দেখেন তো এখানে অ্যাডমিনও লগ ইন করতে পারে, ইউজারও লগ ইন করতে পারে। এখন অ্যাডমিনের জন্য আমি যে মেনুটা বানিয়ে রাখবো, কেউ লগ ইন করলে কি আমি সেই মেনুটা দেখাই দেবো? আমি তো আগে চেক করবো যে লগ ইন ইউজারও করতে পারে অ্যাডমিনও করতে পারে, অ্যাডমিন লগ ইন করছে না ইউজার লগ ইন করছে, আগে এটা চেক করতে হবে। চেক করার পরে যদি অ্যাডমিন লগ ইন করে থাকে তাহলে আমি অ্যাডমিন মেনুগুলো দেখাবো, আর যদি ইউজার লগ ইন করে থাকে তাহলে ইউজারের জন্য যদি আমরা কোনো অপশন রাখি তাহলে সেটা দেখাবো। তো সেই ক্ষেত্রে দেখেন যে লগ ইন করতেছে সেই ইউজার না অ্যাডমিন, এটা আমরা চিনতে পারবো কীভাবে? এই টাইপটা দেখে। কারণ আমরা যখন রেজিস্ট্রেশন পেজ বানাবো তখন এই টাইপটা আমরা সবার জন্য ইউজে রাখবো, মানে ইউজার। এখন যে অ্যাডমিন তার টাইপটা আমরা চেঞ্জ করে দেব এ। এখন দেখেন তো যদি আমরা ডাটা পেজে যাই, বুঝতে চাইলে একদম ফার্স্ট হয় ডাটা পেজে যাই। কোনটা? এটা তো এখন এখানে দেখেন যে রেজিস্টার অথবা ইউজার নামে যে টেবিল আছে এটাতে ক্লিক করি। এখন দেখেন তো আমরা একটা ডাটা ইনসার্ট করছিলাম গতদিন, নেম দিয়েছিলাম কি অ্যাডমিন, ইমেল অ্যাড্রেস admin@gmail.com, পাসওয়ার্ড কী দেওয়া ছিল? পাসওয়ার্ড লাস্টের দিকে দেখেন যে পাসওয়ার্ড দেওয়া ছিল অ্যাডমিন, আর টাইপটা কী ছিল? টাইপের মধ্যে কী আছে? এ, তার মানে এ হচ্ছে অ্যাডমিন। আর আমরা যদি অন্য কোনো ডাটা ইনসার্ট করি এই টাইপের পরিবর্তে, মানে এর পরিবর্তে যদি ইউ থাকে তাহলে আমরা ওইটা বুঝবো যে এ হচ্ছে ইউজার। এখন দেখেন তো যে আমি যদি এইটা এখান থেকে ডাটাগুলো নিয়ে যাই তো আমার টাইপের মধ্যে কি আছে? এ, এটা থাকবে কিসের মতো? অবশ্যই এই সেশন টাইপের মধ্যে চলে আসবে এ। তো এখন একদম ইজি ব্যাপার, আমরা একটা ইফ স্টেটমেন্ট দিতে পারি, দেওয়ার পরে আমি চেক করবো যে টাইপের মধ্যে কোনো কিছু আছে কি না। কারণ যদি এর মধ্যে এ অথবা ইউ কোনো কিছুই নেই কিন্তু আমরা যদি কন্ডিশন দিয়ে বসে থাকি তাহলে কি কাজ হবে? এত ইরো দেখাবে। আগে আপনাকে চেক করতে হবে যে সেশন টাইপ এর মধ্যে এ অথবা ইউ যে কোনো একটা আছে কিনা। তো এর মধ্যে কোনো কিছু আছে কিনা সেটা আমরা কীভাবে চেক করি? ইসেট ফাংশনের মাধ্যমে তো চেক করি যে এর মধ্যে কোনো কিছু আছে কি নাই। তো সেক্ষেত্রে দেখেন আমরা ইসেট ফাংশন দিয়ে এই টাইপটাকে চেক করতে পারি যে টাইপের মধ্যে কোনো কিছু আছে কিনা। যদি থাকে তাহলে আমরা পরবর্তী কাজ করবো, আর যদি না থাকে তাহলে কোনো কাজ করবো না। তো দেখেন এরপর আমি চেক করবো যে এই টাইপের মধ্যে আমার দুইটা জিনিস থাকতে পারে, একটা এ থাকতে পারে আর একটা ইউ থাকতে পারে। এখন যে অ্যাডমিন তার ক্ষেত্রে এ থাকবে, যে ইউজার তার ক্ষেত্রে ইউ থাকবে। তো সেক্ষেত্রে দেখেন আমরা ইফ দিয়ে একটা কন্ডিশন দিতে পারি যে এর মধ্যে যদি এ থাকে তাহলে প্রিন্ট করবো মেনুগুলো, আর যদি এর মধ্যে ইউ থাকে তাহলে প্রিন্ট করবো অন্য মেনুগুলো, আর যদি কোনো কিছুই না থাকে তাহলে তো এমনিতেই কোনো কাজ হবে না। তো সিম্পল এই কাজ যে এখানে যে নেমগুলো আমরা সেভ করে নিছি, এই নেমটা সেভ করার উদ্দেশ্য কী ছিল? যে আমরা যদি একটা ওয়েলকাম মেসেজ দিই তাহলে তার নেমটা ধরে একটা ওয়েলকাম মেসেজ দেব। আর এখানে ইমেজটা সেভ করছিলাম, কেন করছিলাম? যে আমরা ওয়েলকাম মেসেজের সাথে যদি তার ইমেজটা দেখাইতে চাই তাহলে ইমেজটা এখান থেকে দেখাইতে পারবো। ইমেল অ্যাড্রেসটা যদি আমাদের কোনো দরকার হয় তাহলে আমরা এখানে ইউজ করতে পারবো, প্লাস পাসওয়ার্ডটা যদি কোনো দরকার হয় সেক্ষেত্রেও আমরা ইউজ করতে পারবো। কিন্তু আমাদের অ্যাডমিন মেনু আর ইউজার মেনু আলাদা করার জন্য, যে অ্যাডমিন না ইউজার এটা সিলেক্ট করার জন্য আমাদের শুধু লাগবে টাইপটা। কারণ টাইপের মতো হয় এ থাকবে অথবা ইউ থাকবে।
তো দেখেন তো এবার আমরা কাজ করবো কোথায়, হেডারে। তো এখানে যে মেনুগুলো আছে দেখেন যে আমরা শুধু বানাইছি লগ ইন, লগ আউট আর একটা রেজিস্টার। তো এখানে কি শুধু আমাদের এগুলো থাকবে, কিন্তু আমাদের অ্যাডমিন আরও মেনু হবে না। এর আগে দেখেন তো আমরা যখন ডাটা ইনসার্ট করছিলাম, ওয়ারেন্টি টেবিল তো মানে আপনাদের ছিল না, ছিল কান্ট্রি টেবিল ছিল হয়তো। আপনাদের দেখেন যে যখন কান্ট্রি টেবিলে ডাটা ইনসার্ট করছেন একটা পেজ ছিল না, কান্ট্রি টেবিলে ডাটা ইনসার্ট করার জন্য তো একটা পেজ ছিল, কান্ট্রি ইনসার্ট। তো দেখেন তো এবার সেই পেজটা যদি আমরা কাজ করতে চাই, এখানে কি সেই পেজটা আপনি আনতে পারবেন, ওপেন করতে পারবেন? কান্ট্রি ইনসার্টের সাথে আপনার কোনো পেজের লিঙ্ক করা নেই, তো সেক্ষেত্রে আপনি লগইনে ক্লিক করলে তার আপনার কান্ট্রি ইনসার্ট পেজ আসবে না। তো আপনাকে এখানে মেনু বানাইতে হবে। তো সেক্ষেত্রে দেখেন তো আমরা এখানে একটা মেনু বানাবো, এখানে যেটা আছে এইটাই কপি করতে পারি, এই মেনুর মধ্যে বানাবো, ঠিক আছে। এখানে পেস্ট করি, এখানে নেম দেব কি, কান্ট্রি। এখন কান্ট্রি সেই পেজের নেম আমরা কি দিছিলাম, কান্ট্রি ইনসার্ট পেজের। তাহলে আমাদের সেই পেজের নেমটা দেখে আসতে হবে। দেখেন তো সিটি ইনসার্ট, আরটা দিছিলাম কান্ট্রি ইনসার্ট। তো সেক্ষেত্রে আমরা যদি সিটি ইনসার্ট আর কান্ট্রি ইনসার্ট নিয়ে কাজ করি, তাহলে এখানে কি দেব, যে পি, তারপর লিখবো কান্ট্রি ইনসার্ট, এটা তো লিখবো। তাহলে দেখেন তো এখানে আমার একটা মেনু হয়েছে না, এখানে একটা মেনু দেখেন বাড়ছে, কান্ট্রি নামে একটা মেনু হয়েছে। এখানে ক্লিক করলে আপনার ওই কান্ট্রি ইনসার্টের পেজটা ওপেন হবে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, আমাদের যে প্রজেক্ট আছে, প্রজেক্টটা একটু ভালো করে দেখেন যে আমরা গতদিন যখন কাজ করছিলাম যে আমাদের যে কমন পেজগুলো আছে সেই পেজগুলো থাকবে পেজেস নামক ফোল্ডারে। ইউজারের জন্য আমরা যদি কোনো পেজ বানাই সেই পেজটা থাকবে ইউজার নামক ফোল্ডারে, আর অ্যাডমিনের জন্য যদি আমরা কোনো পেজ বানাই সেই পেজটা থাকবে অ্যাডমিন নামক ফোল্ডারে। এখন আমরা যে কান্ট্রি ইনসার্ট পেজটা ওপেন করতে যাচ্ছি সেই পেজটা কোথায় আছে, অ্যাডমিন নামক ফোল্ডার আছে। কিন্তু দেখেন তো আমরা ইন্ডেক্স পেজে যে কাজ করে আসছি, আমরা শুধু পেজেস ফোল্ডার থেকেই পেজগুলো ওপেন করছি, অ্যাডমিন ফোল্ডার থেকে কিন্তু পেজগুলো ওপেন করিনি। এখানে দেখেন যে আমরা যদি পি দিয়ে পাঠাই, আমরা যে লিঙ্কগুলো করতেছি এখানে, আমরা যে লিঙ্কগুলো করতেছি এই লিঙ্কগুলো যদি আমরা পি দিয়ে পাঠাই, তাহলে ও কোন ফোল্ডার থেকে ইনক্লুড করে, পেজের নামক ফোল্ডার থেকে ওই পেজটাকে ইনক্লুড করে দেয়। কিন্তু দেখেন তো এখানে আমরা পি দিয়ে পাঠাচ্ছি, কোন পেজে পাঠাচ্ছি, কান্ট্রি ইনসার্ট। কিন্তু মেন কথা হচ্ছে যে আমার কান্ট্রি ইনসার্ট পেজ কি আমার পেজের নামক ফোল্ডারে আছে? এখানে দেখেন তো আমি পির মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি কান্ট্রি ইনসার্ট, কিন্তু দেখেন তো এই পেজটা কি আমার এই পেজের নামক ফোল্ডারে তো নেই, এই পেজের নামক ফোল্ডারে তো আমার ওই পেজটা নেই। তো সেক্ষেত্রে দেখেন তো এখানে কিন্তু আমার মেসেজ এসছে, ও পেজটাকে খুঁজে পাচ্ছে না বা ফাইলটাকে খুঁজে পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কাজ করতে হবে যে গতদিন আমরা যখন পি দিয়ে কাজ করছিলাম বলছিলাম এটা ইউজার বা কমন পেজ যেগুলো আছে শুধু সেগুলো ওপেন হবে, কিন্তু অ্যাডমিনের পেজগুলো যদি আমরা ওপেন করতে চাই তাহলে এই পি দিয়ে পাঠাইলে হবে না। কারণ পি দিয়ে যদি আমরা যেটাই পাঠাবো সেটাই ও সার্চ করবে পেজের নামক ফোল্ডারের মধ্যে এই পেজটা আছে কিনা। যদি আমরা এখানে যে নেমটা আছে কান্ট্রি ইনসার্ট, এটাও যদি পি দিয়ে পাঠাই তাহলে ও খোঁজ করতেছে যে ওই কান্ট্রি ইনসার্ট পেজটা পেজেস নামক ফোল্ডারে আছে কিনা, কিন্তু আসলে তো কান্ট্রি ইনসার্ট পেজেস নামক ফোল্ডারে নেই। তো সেক্ষেত্রে যদি ওই পেজটাকে খুঁজে না পাই তাহলে এরকম একটা ইরর মেসেজ দেবে, কিন্তু ইরর মেসেজ দিলে তো আমাদের কাছে হবে না, আমাদের কাছে হবে আমাদের তো পেজটাকে ওপেন করে দেখাইতে হবে। তো সেক্ষেত্রে আমরা একটু চেঞ্জ করব যে অ্যাডমিনের জন্য যে মেনুগুলো বানাচ্ছি এগুলো আর আমরা পি দিয়ে পাঠাবো না। কারণ কি যে এই দুটো আমরা পি দিয়ে পাঠাইছি, পাঠানোর কারণ আছে। দেখেন যে ইউজার সেও তো লগ ইন করবে, রেজিস্ট্রেশন তো যে কেউ করবে, লগ ইনটাও যে কেউ করতে পারবে। এখন যে লগ ইন করবে তার লগ আউটটাও আমার দেখাইতে হবে। তাহলে আমরা লগ ইন, লগ আউট আর রেজিস্টার এই তিনটা পি দিয়ে পাঠাইছি, ঠিক আছে। বাট এখানে যে কান্ট্রি যে পেজটা বানাচ্ছি কান্ট্রি ইনসার্ট, এটা আর পি দিয়ে পাঠাইলে হবে না, কারণ এটা হচ্ছে অ্যাডমিনের পেজ। তো সেক্ষেত্রে দেখেন যে এখানে আমরা পি না দিয়ে এটা আমরা এ দিয়ে পাঠাবো, যে আমাদের অ্যাডমিনের জন্য আমরা যে মেনুগুলো বানাবো সেগুলো পি দিয়ে না পাঠায় আমরা এটা পাঠাবো এ দিয়ে। এখন দেখেন তো আমরা যদি এ দিয়ে পাঠাই তাহলে এখানে যাই,
লগইন। এবার দেখেন কান্ট্রিতে ক্লিক করি। কান্ট্রিতে ক্লিক করলে আমার এখানে আছে কি যে হট, তারপরে আছে এ ইকুয়াল কান্ট্রি ইনসার্ট। এখন মেন কথা আছে যে আমরা যে ইন্ডেক্স পেজে কাজ করছি সেখানে তো যদি পি দিয়ে আসে তাহলে শুধু সেটাকে ইনক্লুড করে দিচ্ছি, কিন্তু এ দিয়ে আসলে সেটা নিয়ে কি আমরা কোনো কাজ করছি? যদি ইউআরএল এ পি থাকে তাহলে সেটাকে ধরে আমরা কাজ করছি, যে যদি পি থাকে তাহলে এটা পেজের নাম ফোল্ডার থেকে ইনক্লুড করে দেবে। যদি এ থাকে সেটা কোন ফোল্ডার থেকে ইনক্লুড করবে সেটাকে আমরা বলছি, সেটা আমরা বলিনি। তবে এখানে যে ইলস আছে, ইলসের সাথে আমরা অথবা এটা ইন্টার দিয়ে নিচে দিয়ে দিই। এখানে আমরা আর একটা কন্ডিশন যোগ করবো এর সাথে, যে যদি পি থাকে তাহলে পেজেস নামক ফোল্ডার থেকে ইনক্লুড করবে, যদি এ থাকে তাহলে অ্যাডমিন নামক ফোল্ডার থেকে ইনক্লুড করবে, আর যদি কোনো কিছুই না থাকে তাহলে ডিফল্ট যে পেজ আছে সেটাই দেখাবে। তো এখানে দেখেন তো আমরা একটা স্টেটমেন্ট দেখছিলাম যে ইলস ইফ দেখেন তো এই স্টেটমেন্টটা কি আমরা দেখছিলাম, ইফ ইলস ইফ তারপরে ইলস, এই স্টেটমেন্টটা দেখাইছিলাম না? দেখেন তো আমরা গ্রেড নির্ণয় করছিলাম এই স্টেটমেন্টটা ইউজ করে। তো এখানে দেখেন আমি কন্ডিশন দেবো, কি কন্ডিশন দেবো, যে সেট আমার পির মধ্যে কোনো কিছু আছে কিনা আমি আগে চেক করছি, তাহলে এখন তো আমি এ দিয়েও বাড়াচ্ছি, তাহলে আমার তো এটাও চেক করতে হবে যে এর মধ্যে কোনো কিছু আছে কিনা, চেক করতে হবে না যে আমার এর মধ্যে কোনো কিছু আছে কিনা। যদি এর মধ্যে থাকে তাহলে আমরা ইনক্লুড করব। কি ইনক্লুড করব? এখানে যে সেম কাজটা করছি সেম কাজটাই হবে, তবে শুধু ইনক্লুড করব পেজেস নামক ফোল্ডার থেকে না, এটা ইনক্লুড করব অ্যাডমিন নামক ফোল্ডার থেকে। আর এখানে তো আর পি আসবে না, আসবে এ। জাস্ট পার্থক্য এতটুকুই, এছাড়া আর কোনো কিছুই না, খুব বেশি কঠিন কিছু। আমরা যদি সবগুলো পি দিয়ে পাঠাইতে পারতাম, কিন্তু যদি সবগুলো পি দিয়ে পাঠাইতাম তাহলে আমার অ্যাডমিনের পেজ, ইউজারের পেজ, কমন পেজ সবগুলো ওই পেজেস নাও ফোল্ডারে রাখা লাগতো, কিন্তু আমরা যদি এগুলো আলাদাভাবে ভাগ করে রাখতেছি, তো সেই ক্ষেত্রে দেখেন আমি যদি পি দিয়ে পাঠাই প্রত্যেক পেজেস নামক ফোল্ডারের মধ্যে খুঁজে দেখবে যে ফাইলটা আছে কিনা, কিন্তু আসলে তো অ্যাডমিন ফাইলগুলো আমরা অ্যাডমিন ফোল্ডারে রাখছি। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা কিন্তু আর পি দিয়ে পাঠাইতে পারবো না, অন্য যে কোনো ক্যারেক্টার দিয়ে পাঠাইতে হবে। তো যে ক্যারেক্টার দিয়ে আমরা পাঠাই অবশ্যই সেই ক্যারেক্টার দিয়েই আমাকে রিসিভ করতে হবে। আর আমরা কোন ফোল্ডার থেকে ইনক্লুড করব? অ্যাডমিন নামক ফোল্ডার থেকে। তো এবার দেখেন যে এটাকে যদি আমরা সেভ দিই, দেওয়ার পরে এখানে জাস্ট আসে, এবার কান্ট্রিতে ক্লিক করি, তাহলে দেখেন যে এখানে লিঙ্কটা ঠিক আছে, এবং দেখেন যে এখানেও কিন্তু আমার কান্ট্রি পেজটা ওপেন হয়েছে। আমার অ্যাডমিনের মধ্যে যে কান্ট্রি ইনসার্ট নামে একটা পেজ ছিল সেই পেজটা ওপেন হয়েছে। এবার আপনি এখানে যে কিছু একটা ইনসার্ট করেন, একটা ডাটা লিখে ইনসার্ট করেন, সাবমিট, দেখেন ডাটা সেট সাকসেসফুল। এই পর্যন্ত কোনো সমস্যা? যদি সমস্যা না থাকে তাহলে আমি শুধু বানাইছি কান্ট্রি, কিন্তু আমাদের তো এরকম আরও কয়েকটা হবে না? ইউজার হবে, প্রোডাক্ট হবে, সিটি হবে, ওয়ারেন্টি হবে, ক্যাটাগরি হবে, তারপরে কান্ট্রি। এখন সেই ক্ষেত্রে দেখেন যে আমাদের ডাটা বেজে দেখে আসতে পারি যে কী কী হবে, ওয়ারেন্টি হবে, ইউজার হবে, প্রোডাক্ট হবে, সিটি, ক্যাটাগরি, এগুলো তো হবে। তো সেক্ষেত্রে আমরা মেনুগুলো এবার আগে বানিয়ে ফেলি। মেনুগুলো বানানো খুবই কষ্টের, বা যত কষ্টের হোক বানাইতে হবে। এখন জাস্ট চেঞ্জ করে দিতে হবে, কি লিখবো, সিটি ইনসার্ট, এখানে কি কান্ট্রি হবে, সিটি, তারপরে কি হবে, ইউজার, এখানে আমাদের লিখতে হবে ইউজার ইনসার্ট। ইউজার ইনসার্টটা আমাদের হবে না, কারণ এটা তো আমাদের রেজিস্ট্রেশন পেজে আছে, রেজিস্ট্রেশন পেজ আছে না, তো সেক্ষেত্রে আমাদের ইউজার বানানোর দরকার নাই, এখানে আমরা দিয়ে দেবো ওইটা, যে ইউজারেরটা। তো সেক্ষেত্রে দেখেন যে আমাদের এখানে আরও বাকি আছে ওয়ারেন্টি, তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়ারেন্টি ইনসার্ট, ওয়ারেন্টি ইনসার্ট। আর কি বাকি আছে, প্রোডাক্ট,
প্রোডাক্ট ইনসার্ট, আর একটা বাকি আছে সেটা হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি ইনসার্ট নর্মালি এগুলো তো এখন আমার কথা তো একটা দিয়ে যদি কাজ করতে পারেন, এরপরে মেনু আপনার 10টা হোক 12টা হোক একই কাজ। তো সেক্ষেত্রে আমাদের মেনু নিয়ে টেনশন করার দরকার নেই। এবার আমরা এখানে যাই, রিলোড দিই, দেখেন তো আমার অ্যাডমিনের মেনুগুলো দেখাচ্ছে। কিন্তু মেন কথা হচ্ছে যে আমি যখন লগ ইন করবো তখনই তো আমার এই মেনুগুলো দেখাবে। আমি লগ ইন করতেছি না, তার আগেই যদি আমার অ্যাডমিনের মেনুগুলো দেখাই দেয়, তাহলে আমার এত কষ্ট করে কাজ করে কী দরকার? লগ ইন ফর্মের দরকার আছে? তারপর দেখেন তো আমি লগ ইন যদি নাই করি তা আগে আমার লগ আউট দেখানোর দরকার আছে? আমি যখন লগ ইন করবো তখন লগ ইনটা দেখাবে না, দেখাবে শুধু লগ আউটটা। তো এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। তো আমরা এগুলো নিয়ে যদি কাজ করতে চাই তাহলে আমাদের দরকার শুধু ওই টাইপটা, সেশনের মধ্যে যে টাইপ আছে শুধু সেই টাইপটা নিয়ে আমাদের কন্ডিশন দিতে হবে। যে টাইপের মধ্যে যদি এ থাকে তাহলে আমরা এগুলো প্রিন্ট করব, টাইপের মধ্যে যদি এ না থাকে তাহলে এগুলো আমরা প্রিন্ট করব না। জাস্ট এতটুকু করলেই হবে। তো দেখেন তো আমাদের এই মেনুগুলো আছে কোথায়? এটার পেজে আছে। তো আমরা কন্ডিশনটা এবার কোথায় দেবো? ইন্ডেক্স পেজে দেবো না এটার পেজে দেবো? আমি এই মেনুগুলো শো করতে যাচ্ছি, আবার এই মেনুগুলোই ডিসপ্লে করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে দেখেন তো আমি শো আর ডিসপ্লে করার জন্য যে কোডগুলো আছে সেই কোডগুলো আমার কোথায় লিখতে হবে? মেনুটা যেখানে আছে সেখানেই তো লিখতে হবে। এখন আমার এক পেজে মেনু আছে, আমি যদি আর এক পেজে শো আর হিডেন করার কোড লিখে রাখি তাহলে কি কাজ করবে? কাজ আমাকে সেখানেই করতে হবে। তো দেখেন যে আমাদের যে হেডার পেজ আছে, আমরা আগে হেডার পেজে যাব। এটা হচ্ছে আমাদের হেডার পেজ। এখন দেখেন যে ডিপ শুরু ডিপ শেষ, এটা আমরা কেন করছিলাম? যে আমাদের এগুলো যেন একটু লাইনে দেখায়, এক লাইনে দেখায়। সিএসএস কোড করার জন্যই তো আমরা ডিপটা শুরু করছিলাম আর ডিপটা শেষ করছিলাম। তো দেখেন তো আমাদের এই ডিপ নিয়ে তো কোনো মাথা ব্যথা নেই, আমাদের শুধু কন্ট্রোল করতে হবে এই মেনুগুলা। তো ডিপগুলো উপরে আছে থাক, আর ডিপ নিচে আছে, এটা নিচেই রেখে দিই, ঠিক আছে? এরপরে দেখেন যে পিএসপি স্ট্রাকচার শুরু করব, আর এখানে পিএসপিটা শেষ করব। আর বাকিগুলো কি সব এইচটিএমএল কোড না? এখন এইচটিএমএল কোড যদি হয় তাহলে সবগুলোকে কি আমার স্ট্রিং হিসাবে দিতে হবে না? এখন স্ট্রিং হিসাবে আমি যদি দিতে চাই তাহলে প্রিন্ট সিঙ্গেল কোটেশন শুরু, সিঙ্গেল কোটেশন শেষ, সেমিকোলন শেষ। তাহলে দেখেন যে এই টোটালটাকে আমি একটা স্ট্রিং বানাই নিছি। তো সেক্ষেত্রে আমার সমস্যা নাই। দেখেন তো আমি যেহেতু কোনো কাজই করিনি তাহলে মেনু আগেও যেরকম ছিল এখনও সেরকমই দেখাবে। তো এখানে আমাদের ফার্স্টে চেক করতে হবে যে আমরা যে সেশনটা নিয়ে কাজ করছি সেশন টাইপের মধ্যে কোনো কিছু আছে কিনা, এ অথবা ইউ যাই হোক আছে কিনা। যদি না থাকে তাহলে তো আমার চেক করার দরকার নেই। তাহলে আমরা ইফ দেব, ইফ ইজ সেট $_ সেশন। এখন সেশনের মধ্যে কোনটা নিয়ে চেক করবো? টাইপটা, QIPA, যে টাইপের মধ্যে কোনো কিছু আছে কিনা। এখন টাইপের মধ্যে কি থাকতে পারে? এও থাকতে পারে, ইও থাকতে পারে। এখন দেখেন তো টাইপের মধ্যে যদি কোনো কিছু না থাকে তার মানে কি ও লগ ইন করে নাই। আমার টাইপের মধ্যে সেশন টাইপের মধ্যে যদি এ অথবা ইউ কোনো কিছুই নাই তার মানে কি পেজটাকে প্রথম ওপেন করতে লগ ইন ফর্মে ক্লিক করে নাই বা লগ ইন করে নাই। এখন যদি লগ ইন না করে তাহলে এখান থেকে আমাদের কোন কোন মেনু দেখাইতে হবে? রেজিস্টার মেনুটা দেখাইতে হবে আর লগ ইনটা দেখাইতে হবে, আর বাকিগুলো তার আমি দেখাবো না। তো সেই ক্ষেত্রে দেখেন তো এখন এখানে যে ইলস আছে যে যদি লগ ইন করে থাকে তাহলে এই বাকিগুলো দেখাবে, আর যদি লগ ইন না করে তাহলে আমাদের কোনটা দেখাইতে হবে? সেটা হচ্ছে লগ ইন আর একটা আছে রেজিস্টার। তাহলে এখানে দেখেন লগ ইন কোথায় আছে? লগ ইন, আর এটা আছে রেজিস্টার। তাহলে আমরা লগ ইনটাকে কাট করে নিয়ে আসি, এটা দিয়ে দেবো ইলসের মধ্যে। আর রেজিস্টার যেটা আছে এটাকেও আমরা কাট করে নিয়ে আসবো, এটাকে আমরা দিয়ে দেবো ইলসের মতো, যে লগ ইনটা দেখাবে আর রেজিস্টারটা দেখাবে। এখন দেখেন কি যে এটা HTML কোড না, এটা কি স্ট্রিং হিসাবে কাজ করতেছে? এখন কিন্তু স্ট্রিং হিসাবে নেই। তো সেক্ষেত্রে আমাকে এটাকে স্ট্রিং হিসাবে দেখাইতে হবে। স্ট্রিং হিসাবে দেখালে কী করবো? প্রিন্ট সিঙ্গেল কোটেশন শুরু, সিঙ্গেল কোটেশন শেষ, সেমিকোলন। তাহলে এটা আমার স্ট্রিং হিসাবে আছে। তাহলে আমার লগ ইন আর রেজিস্টার এই দুটার কাজ শেষ।
এবার দেখেন যে যেই লগ ইন করুক না কেন, এ থাক অথবা ইউ থাক, অবশ্যই লগ ইন করছে। এখন লগ ইন করলে আমার লগ আউটটাও তো দেখাইতে হবে। তাহলে আমার লগ আউট যেখানে আছে এটা এখানেই রাখবো। আমি আবার চেক করব যে লগ ইন করছে এর মধ্যে এ আছে না ইউ আছে। তাহলে $, সেশন টাইপ এর মধ্যে যদি এ থাকে, তাহলে আমরা যে মেনুগুলো বানাচ্ছি এই মেনুগুলো কিসের জন্য বানাচ্ছি? এখানে দেখেন তো আমরা যে মেনুগুলো বানাইছি এগুলো তো অ্যাডমিনের জন্যই বানাইছি। এখন যদি টাইপের মতো ইয়ে থাকে তাহলেই তো সেই অ্যাডমিন হলে আমি জাস্ট এটা দেখাবো। বাট ইউজারের জন্য তো আমরা এখনও কোনো কাজ করিনি, কারণ আমরা যে প্রজেক্ট করতেছি এখানে যদি থাকতো যে ইউজার যদি হয় তাহলে এটা সেটা ডাউনলোড করতে পারবে, কিন্তু আমরা কি এখানে ডাউনলোডের কোনো অপশন দিয়েছি? তো সেক্ষেত্রে ইউজার নিয়ে তো আমার মাথা ব্যথানোর কোনো দরকার নেই, আমার শুধু অ্যাডমিনটা নিয়ে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা জাস্ট একটা কাজ করতে পারি যে ফার্স্টে আমরা চেক করতেছি যে কোনো কিছু আছে কি না সেশনের মতো। যদি সেশনের মতো কোনো কিছু থেকে থাকে, দেখেন যে আপনি যখনই লগ ইন করবেন, আপনি যখনই এখানে লগ ইন করতেছেন তখন আপনার ইনফরমেশনটা সেভ হচ্ছে কিসের মধ্যে? দেখেন সেশনের মধ্যে আপনার ইনফরমেশনটা সেভ হয়ে যাচ্ছে না। এখন সেশনের মধ্যে যদি আপনার ইনফরমেশন থাকে তার মানে কি আপনি লগ ইন করছেন। আর যদি সেশনের মধ্যে আপনার ইনফরমেশন না থাকে তার মানে আপনি লগ ইন করেন নাই। এখন যদি লগ ইন না করেন তাহলে আমার এখানে ডিফল্ট কি দেখাইতে হবে? এই পাশে আমার লগ ইন আর রেজিস্টারটা দেখাইতে হবে। তাহলে দেখেন তাই এখানে আমি যে কন্ডিশনটা দিচ্ছি আমি কিন্তু সেটাই করছি, যে ফার্স্টে আগে চেক করছি যে সেশনের মধ্যে এ অথবা ইউ কোনো কিছু আছে কিনা। যদি কোনো কিছু থেকে থাকে তার মানে আপনি লগ ইন করছেন। যদি লগ ইন করেন তাহলে আপনার এই ফার্স্ট যে ব্লক আছে এই ব্লকটা কাজ করবে। তারপর চেক করবে যে কী আছে, এ আছে না ইউ আছে। আর যদি আপনি লগ ইন না করেন তাহলে আপনার ডিফল্ট হিসাবে দেখাবে কি? লগ ইন দেখাবে আর রেজিস্টার দেখাবে। এখন আপনি লগ ইন করছেন, তারপর তো আমার চেক করতে হবে যে আপনি ইউজার না অ্যাডমিন। যদি অ্যাডমিন হন তাহলে আপনাকে অ্যাডমিন মেনুগুলো দেখাবো, আর যদি ইউজার হন তাহলে ইউজার নিয়ে তো আমরা কোনো কাজ করতেছি না, কোনো কিছুই দেখাবে না। তো সেক্ষেত্রে দেখেন আমাদের একটা কাজ করতে পারি যে লগ আউটটা আপাতত এই জায়গায় থাক, তারপর চেঞ্জ করে দিই। এবার রিলোড দিয়ে দেখেন কোনো কিছু দেখতে পাচ্ছেন? আমরা একদম প্রাথমিক অবস্থায় আছি। হোম পেজে আসি, আমরা একদম প্রাথমিক অবস্থায় আছি যে যখন আমরা আমাদের প্রজেক্টটা ওপেন করলাম, ওপেন করে দেখেন তো উপরে কি দেখতে পারতেছি? লগ ইন আর রেজিস্টার। এবার লগ ইনে ক্লিক করি, এখানে লগ ইন করি। লগ ইনে ক্লিক করি, দেখেন তো এবার কি আর আপনার লগ ইন আর রেজিস্টার দেখতে পারতেছেন? আপনি যখন লগ ইন করে ফেলছেন তখন তো আর আপনাকে রেজিস্ট্রেশন করতে দিব না, কারণ রেজিস্ট্রেশন আপনি আগে করছেন বলেই তো লগ ইন করতে পারছেন। তারপর দেখেন তো আপনি যখন লগ ইন করছেন আপনার লগ ইন অপশনটা আবার আমার দেখানোর দরকার আছে নাকি? আপনি তো লগ ইন করেই ফেলছেন। তো সেই ক্ষেত্রে আমি দেখাবো শুধু লগ আউট, আর অ্যাডমিনের জন্য আমি যে মেনুগুলো বানাইছি জাস্ট দেখাবো সেই মেনুগুলো। তো সেই ক্ষেত্রে দেখেন তো এবার আপনি মেনুতে ক্লিক করেন, আপনার সেই পেজটা যদি বানানো থাকে অবশ্যই সেই পেজটা ওপেন হবে। আমাদের যেগুলো পেজ বানানো আছে সেগুলো তো ওপেন হচ্ছে। আবার ওয়ারেন্টিটাও বানানো ছিল, ওয়ারেন্টিটাও দেখাচ্ছে। এখন বাদ আছে প্রোডাক্ট আর একটা আছে ক্যাটাগরি, এই দুইটা আমাদের বাকি আছে। তো দেখেন তো আমি যদি আবার লগ আউট করে দিই তাহলে কি আমার লগ আউট আছে? অ্যাডমিনের মেনুগুলোও কি আর দেখতে পারতেছেন? তো আমরা রেজিস্ট্রেশনটা জাস্ট এই জন্যই করবো যে কেউ যদি রেজিস্টারে ক্লিক করে দেখেন এখানে কিন্তু রেজিস্ট্রেশন পেজটাও বানাইতে হবে। আপনি যখন রেজিস্টারে ক্লিক করবেন এখানে অবশ্যই আপনার একটা ফর্ম আসবে, যেখানে আপনি আপনার ইউজার নেম, পাসওয়ার্ড, নেম, ইমেল অ্যাড্রেস, জেন্ডার সব কিছু দিয়ে যখন সাবমিট বাটনে ক্লিক করবেন তখন এই ডাটাগুলো আমরা সেভ করে নিব। তো সেই পেজটা তো আমাদের বানানো হয়নি, এটা আপনারা বানাবেন। আর এখানে লগইনের কাজ মোটামুটি শেষ। দেখেন এটা নিয়ে কোনো সমস্যা আছে কিনা?
আপনার দেখেন যে আগে লগইন হয় কিনা, মেনুগুলো পড়ে বাট আগে লগইন হয় কিনা। যখন ও আচ্ছা সমস্যা নেই, দেখে দেবো। আচ্ছা দেখেন যে যদি আমরা লগ ইন করতে পারি, লগ ইনে যদি প্রবলেম না থাকে, লগ ইনটা যদি করতে পারি, তাহলে এখন আমাদের একটা পেজ বানাইতে হবে। আমাদের মেন টার্গেট আছে প্রোডাক্টটা নিয়ে কাজ করা। আমাদের যে প্রোডাক্ট আছে প্রোডাক্টটা নিয়ে কাজ করা। তো প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে আমার আগে ক্যাটাগরিটা কমপ্লিট করা লাগবে। ক্যাটাগরিটা কমপ্লিট থাকতে হবে, তারপরে আমি প্রোডাক্টটা নিয়ে কাজ করতে পারবো। তো গতদিন আমি বলছিলাম না যে সিটি আর ক্যাটাগরি একদম সেম। আপনার এখানে সিটি যেটা আর ক্যাটাগরি যেটা একদম সেম। যদি সিটিটা বুঝে থাকেন তাহলে সিটিটাকে কপি করে ক্যাটাগরি করতে পারবেন। সিটি টেবিলে দেখবেন যে যেখানে সিটি আছে সেখানে শুধু লিখবেন ক্যাটাগরি, আর যেখানে কান্ট্রি আইডি আছে সেখানে হবে শুধু সাব ক্যাটাগরি। চেঞ্জের মতো জাস্ট এতটুকু, এছাড়া আর কোনো কিছু চেঞ্জ নাই। তো সেক্ষেত্রে দেখেন যে ক্যাটাগরিটা আগে কমপ্লিট করেন। ক্যাটাগরি এটা যদি আমরা কমপ্লিট করতে চাই তাহলে দেখেন যে আমাদের সিটি পেজটা কোথায় আছে, ক্যাটাগরির কাজ শেষ, লগ ইনের কাজ শেষ, ইন্ডেক্সেরও কাজ মোটামুটি শেষ। তো সেক্ষেত্রে আমরা এগুলো কেটে দিলাম। এবার দেখেন ডালের মধ্যে যাই, এখানে সিটি নামক একটা পেজ আছে। তো এটাকে আমরা ওপেন করি এবং এখানে এবার একটা পেজ বানাবো। পেজের নেম দেব ক্যাটাগরি। category.php ক্যাটাগরি যে পেজ আছে পেজটাকে ওপেন করি। তাহলে দেখেন যে আপনার সিটিটা যা আছে এটাকে কপি করেন, ক্যাটাগরিতে পেস্ট করেন, কারণ একদমই সেম। এবার জাস্ট চেঞ্জ করবেন। চেঞ্জ কি করবেন, যেখানে সিটি আছে এখানে তো সিটি হবে না, এখানে আমরা একটা ক্লাসের নেম দেবো ক্যাটাগরি। ক্যাটাগরি এখানে তো কান্ট্রি আইডি বলে কোনো কিছু নেই। তো আমরা যেতে পারি আমাদের ক্যাটাগরি টেবিলে, যে আসলে ক্যাটাগরি টেবিলে কী কী নামে ফিল্ড আছে। তো দেখেন যে ক্যাটাগরিতে যদি যাই স্ট্রাকচার, এখানে দেখেন আইডি, নেম, আর একটা আছে সাব ক্যাটাগরি। তাহলে আমাদের ভেরিয়েবলের নেমগুলো ওই রকমই দিই, যে আইডি, নেম, আর একটা আছে সাব ক্যাটাগরি। ঠিক আছে। এবার দেখেন যে এখানে ইনসার্ট ইনটু কী হবে, ক্যাটাগরি। কারণ এবার কি আমি সিটি টেবিলে ডাটা ইনসার্ট করবো না ক্যাটাগরি টেবিলে, তো সেক্ষেত্রে ক্যাটাগরি। আর এখানে ক্যাটাগরি টেবিলে তো আবার কান্ট্রি আইডি নামক কোনো কলাম নেই, কলাম আছে কি নামে সাব ক্যাটাগরি। তাহলে আমি লিখবো সাব ক্যাটাগরি। তাহলে দেখেন তো এখানে যে ভেরিয়েবলটা আমি লিখছি এখানে কি কান্ট্রি আইডি হবে, এখানে আমি লিখবো সাব ক্যাটাগরি। নেম এখানে সিটি নেম হবে না, এটা হবে শুধু নেম, কারণ দেখেন আমার এসে কি আছে, শুধু আছে নেম। তারপর দেখেন যে পরে যে ডিসপ্লে ফাংশন যেটা আছে, এখানকার কাজ কিন্তু শেষ। ডিসপ্লে ফাংশন যেটা আছে, ডিসপ্লে ফাংশন এখানে কি সিলেক্ট করব, ক্যাটাগরি। ডিসপ্লে ফাংশনে এখানে দেখেন আমি যে অবজেক্ট বানিয়েছি, অবজেক্ট কোনটা বানিয়েছিলাম, কান্ট্রি, কিন্তু এখন তো আমরা ক্যাটাগরি নিয়ে কাজ করতেছি, তাহলে অবজেক্ট হবে ক্যাটাগরি। কারণ দেখেন তো এখানে ক্লাসের নেম কি দিছে, ক্যাটাগরি। এখানে আমরা যে অবজেক্ট বানাচ্ছি এখানে যে ক্যাটাগরি লিখলাম, আসলে এই ক্যাটাগরি কোনটা, এখানে আপনার যে ক্লাস আছে সেই ক্লাসের নেমটা কিন্তু। ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখেন যে আমাদের কি আছে, এখানে তো অবশ্যই কান্ট্রি আইডি নেই, আছে সাব ক্যাটাগরি। তাহলে এখানে দেবো সাব ক্যাটাগরি। এখানেও আমাদের দিতে হবে ভেরিয়েবল হিসাবে আমরা কি লিখছি, সাব ক্যাটাগরি। তাহলে আমার এই ফাংশনের কাজ শেষ। এবার ডিলিট ফাংশন, জাস্ট দেখেন যে এখানে চেঞ্জ করবো শুধু ক্যাটাগরি, ক্যাটাগরি, আর বাকি কাজ কোনো চেঞ্জ নাই। তারপরে দেখেন সিলেক্ট বাই আইডি, এখন আমরা কি লিখবো, GORY ক্যাটাগরি, আর এখানে হবে শুধু নেমটা। এখানে দেখেন সিটি নেম আপনারা বলেন নাই, নেম, আর একটা হবে কি সাব ক্যাটাগরি। এটা কান্ট্রি আইডি যেখানে আছে সব জায়গায় হবে সাব ক্যাটাগরি, আর সিটি যেখানে আছে সব জায়গায় হবে ক্যাটাগরি।
আপডেট। এবার কি এখানে কি দেখব, ক্যাটাগরি। এখানে কি হবে, নেম ইকুয়াল নেম, আর হবে সাব ক্যাটাগরি। এখন আমি যদি রিপ্লেস করে দিতে পারতাম একবারেই, কিন্তু সব শেষ ফাইন্ড করতাম তারপরে রিপ্লেস, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারতেন না যে কোথায় কোথায় চেঞ্জ করছে। তো আমি চাচ্ছি যে এটা যেন আপনারা বুঝতে পারেন। তাহলে আপডেটটা শেষ। এরপর সিলেক্ট লিস্ট। এখানে দেখেন তো আমার শুধু লাগবে এখানে সিটি যেটা আছে এটা করে দেবো, কারণ সিটি টেবিল নিয়ে তো আমরা কাজ করতেছি না, কাজ করতেছি ক্যাটাগরি টেবিল নিয়ে। তো সেক্ষেত্রে এখানে কাজ শেষ। আর এখানে যে সিটি নেম আছে, এখানে তো সিটি নেম নামে কোনো কলাম কি আমাদের টেবিলে আছে? আছে, শুধু নেম। তাহলে সিটি নেম যেখানে আছে এটাকে আমরা বলে দিলাম শুধু নেম। তাহলে দেখেন আমাদের ফাংশনগুলো কিন্তু বানানো শেষ। এবার আমরা যে পেজ থেকে ডাটা ইনসার্ট করব সেই পেজটা বানাতে হবে না, এইচটিএমএল ফর্ম। তো দেখেন তো আমাদের ফাংশনটা যদি কমপ্লিট হয়ে যায় আমরা এটা কেটে দিতে পারি। দেওয়ার পরে এবার আমরা যাব যে এর বাইরে অ্যাডমিনের মধ্যে যাই। অ্যাডমিনের মধ্যে দেখেন যে আপনার সিটি নামক, সিটি ইনসার্ট নামক একটা পেজ আছে। এখানে আমরা ক্যাটাগরি ইনসার্ট নামে একটা পেজ বানাবো। ক্যাটাগরি ইনসার্ট ডট পিএইচপি। এখন দেখেন ক্যাটাগরি ইনসার্ট যে পেজ আছে এটাকে ওপেন করব, আর সিটি ইনসার্ট যেটা আছে এটাকে ওপেন করব। করার পরে দেখেন যে সিটি ইনসার্টে যা আছে টোটালটাকে কপি করেন, পেস্ট করবেন ক্যাটাগরি ইনসার্টে। এবার উপর থেকে চেঞ্জ করতে করতে আসে যে উপরে ডাল, এখানে কি সিটি পেজটাকে ইনক্লুড করব। ক্যাটাগরি ডট পিএইচপি, ক্লাসের নেম কি দিছি, ক্যাটাগরি। এখন এটার অবজেক্ট আমরা সি দিতে পারি অথবা ক্যাটাগরি সিটি রাখতে পারি। তো আমরা এত কিছু আর চেঞ্জ করতে পারতেছি না, সিটি আছে এটাই থাকে, ঠিক আছে। তো এখানে দেখেন আমরা ইনসার্ট নেব নেম, আর এখানে নেব কোনটা, সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরি এখানে কি আসবে, সাব ক্যাটাগরি, আর এখানে আসবে শুধু নেম। আর বাকিটুকু দেখেন তো চেঞ্জ করার দরকার আছে, আর কোনো চেঞ্জ নাই, কিন্তু এখানে চেঞ্জ করতে হবে। এখানে সিটি ইনফো থাকবে না, লিখব ক্যাটাগরি ইনফো। এখানে সিটি নেম, ক্যাটাগরি নেম, আর এখানে শুধু হবে নেম, ঠিক আছে। আর এখানে হবে সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি নেম। এখানে ক্যাটাগরি আইডি থাকবে, এটা থাকবে সাব ক্যাটাগরি। এবার দেখেন যে এর আগে আমরা এখানে কান্ট্রি থেকে দেখাইছিলাম, কিন্তু এবার আমরা ক্যাটাগরি টেবিলে যে লিস্ট আছে সেটা এখানে দেখাবো। তো সেক্ষেত্রে আমার এটা ইনক্লুড করার আর দরকার নাই, কারণ আমি তো উপরে ইনক্লুড করছি না। আমরা এখানে যে ফাংশনটা লোড করব সেই ফাংশনটা তো আমি উপরে দেখেন তো আমাদের যে সিলেক্ট লিস্ট ফাংশন আমরা বানাইছি ডালে যায়, এখানে দেখেন তো আমাদের আপনাদের ক্যাটাগরি যে পেজটা আছে এখানে দেখেন সিলেক্ট লিস্ট নামে যে ফাংশন আছে না, এই ফাংশনটাই আমরা ওই পেজে ইউজ করব। তো সেক্ষেত্রে দেখেন যে এখানে তো অবজেক্ট আমি আগে থেকেই বানাইছি, উপরে আমার পেজটাকে ইনক্লুড করা আছে, অবজেক্টটাও বানানো আছে। তো সেক্ষেত্রে এখানে আমার আর পেজটাকে ইনক্লুড করার দরকার নাই, অবজেক্টও বানানোর দরকার নাই। আমার আগের যে অবজেক্ট আছে শুধু আমি সেই অবজেক্টটা ধরে এটাকে কল করে দেব। আর এখানে ইনসার্ট ঠিক আছে, আর কোনো কিছু করার দরকার নাই, টোটালে ঠিক। এবার দেখেন তো আমরা যদি দেখতে চাই তাহলে একবার রিলোড দিই, দেওয়ার পরে কোনটা ছিল, ক্যাটাগরি, ঠিক আছে ক্যাটাগরি। তো ক্যাটাগরিতে দেখেন যে ডিফল্ট কোনো কিছু নেই। ক্যাটাগরি নিয়ে যখন আমরা কাজ করি, ক্যাটাগরি কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে মেন ক্যাটাগরি আর একটা হচ্ছে সাব ক্যাটাগরি। আমরা তো এখানে যখনই সিলেক্টে ক্লিক করবো ওখানে আমাদের নেমগুলো আসবে, ওটা কি
ওটা হচ্ছে মেন ক্যাটাগরি। আর উপরে আমরা যে ক্যাটাগরি নেমে লিখবো এটা হবে সাব ক্যাটাগরি। তার মানে আমরা উল্টা কাজ করছি না, দেখেন তো উপরে কি লিখছে ক্যাটাগরি নেম আর নিচে লিখছি সাব ক্যাটাগরি নেম। তো সেই ক্ষেত্রে আমাদের মেন ক্যাটাগরিগুলো দেখাবো সাব ক্যাটাগরির মতো, আর সাব ক্যাটাগরিগুলো আমরা লিখতেছি ক্যাটাগরি নেমের মতো। আসলে উল্টা ঠিক আছে, বাট এটাই ঠিক, এটা উল্টা হলেও এটাই ঠিক। আমরা যদি অন্য প্রজেক্ট দেখি, এটা দেখেন ক্যাটাগরিতে ভাই এখানে দেখেন যে শার্ট, টি শার্ট, প্যান্ট, জ্যাকেট যেগুলো আছে এগুলো আছে মেন ক্যাটাগরি। এখন আমি যদি নতুন একটা ক্যাটাগরি নিয়ে কাজ করি, এটা থেকে বোঝা যাবে না যেহেতু এটা কমপ্লিট করা না। এখানে দেখেন তো প্রোডাক্ট নামে একটা অপশন আছে না, এটার উপর মাউস পয়েন্টার নিলে দেখেন দেখাচ্ছে কি ল্যাপটপ, ডেস্কটপ, হার্ড ডিস্ক, প্রসেসর। যখন দেখেন আমি ল্যাপটপের উপর মাউস পয়েন্টার নিয়েছি তখন এই পাশে আরও দুইটা দেখাচ্ছে না, ডেল ডুয়েল কোর আর একটা আছে এসার কোর i7। তো এই দুটো দেখাচ্ছে। এখানে দেখেন যে টেক্সটগুলো আমি দেখাচ্ছি এই টেক্সটগুলো কিন্তু আমার HTML দিয়ে করা না। আমরা যে মেনুটা করছি দেখেন তো আমাদের যে প্রজেক্টের যে মেনু এটা কি আমরা HTML দিয়ে করছি না, এবং কার, বাইক এগুলো তো আমাদের HTML করেই লেখা আছে। কিন্তু আসলে এই প্রোডাক্টের উপর যখন আমি মাউস পয়েন্টার রাখবো তখন এখানে যে প্রোডাক্টগুলো আসবে সেই প্রোডাক্টগুলো আপনার কোথা থেকে আসবে, ডাটাবেস থেকে, এবং ডাটাবেস থেকে আপনার এই ক্যাটাগরি টেবিল থেকে আসবে, যে টেবিলে আপনি এখন ডাটা ইনসার্ট করতেছেন। তো দেখেন যে এখানে যে আমি কাজ করছি, আমি যখন প্রোডাক্টের উপর মাউস পয়েন্টার রাখতে দিই তখন যে টেক্সটগুলো দেখাচ্ছে এগুলো আছে মেইন ক্যাটাগরি, যে ল্যাপটপ, ডেস্কটপ, হার্ড ডিস্ক, প্রসেসর এগুলো আছে মেইন ক্যাটাগরি। আমি যখন ল্যাপটপের উপর ক্লিক করবো তখন দেখেন যে ল্যাপটপ আমার যেগুলো আছে সেগুলো দেখাবে। আমি যখন ডেস্কটপের উপর ক্লিক করবো তখন ডেস্কটপ যেগুলো আছে সেগুলো দেখাচ্ছে। তারপর আমি যখন হার্ড ডিস্কে ক্লিক করবো তখন হার্ড ডিস্কের কোনোটা থাকলে সেটা দেখাবে। এবার দেখেন তো আমি ল্যাপটপের উপর যদি ডুয়েল করে ক্লিক করি তাহলে যদি আমার ডুয়েল করে কোনো টেক্সট বা কোনো প্রোডাক্ট ইনসার্ট করা থাকে তাহলে কিন্তু আমার শুধু সেটাই দেখাচ্ছে। তো ক্যাটাগরি বলতে আমরা মেন ক্যাটাগরি বলতে এগুলোই বুঝি, যে ল্যাপটপের আন্ডারে যেগুলো থাকবে সেগুলো হবে সাব ক্যাটাগরি। এখন দেখেন যে এটার উপর মাউস পয়েন্টার রাখলে যদি আরও আসে, দেখেন মনিটার উপর মাউস পয়েন্টার রাখলে আর একটা আসে না। এখন দেখেন যে ফার্স্টে যেটা আছে এটা মেন ক্যাটাগরি, এটা সাব ক্যাটাগরি কোনটা এটা। আবার আর এক দিক থেকে চিন্তা করে দেখেন যে এটা মেন ক্যাটাগরি, এটা সাব ক্যাটাগরি, এটা। তো সেই কথায় এটা সাব ক্যাটাগরি, এটা মেন ক্যাটাগরি, আবার এটাই সাব ক্যাটাগরি, এটা হচ্ছে মেন ক্যাটাগরি। তো আমরা এখানে যে নেমগুলো দেখতে পারবো এগুলো হবে আমাদের মেন ক্যাটাগরি। আর এখানে ধরেন যে আমি একটা লিখছি, লিখে এখান থেকে সিলেক্ট করে দিলাম যে বাইক। এখন বাইক যে আমরা কিনতেছি বাইক বিভিন্ন কোম্পানির হতে পারে না, তো বাইক কি বাংলাদেশের শুধু এক কোম্পানির আছে? বাংলাদেশের কথা বাদ দিই, বাইরের কথাই বলি। বাইকটা শুধু এক কোম্পানির না, বিভিন্ন কোম্পানির বাইক আছে। তো যখন আপনি এরকম একটা বাইক লেখা থাকবে, বাইকের উপর যখন ক্লিক করবেন তখন আপনার যত কোম্পানির বাইক আপনার স্টকে আছে সবগুলো বাইক এখানে দেখানো উচিত না। এখন আপনি যখন বাইকে ক্লিক করবে তখন কি আপনি শুধু একটা বাইক দেখাবেন? যখন বাইকে ক্লিক করবে তখন আপনার যতগুলো বাইক আছে সবগুলো বাইকে তো দেখাইতে হবে। তাহলে দেখেন তো আমরা যখন ডাটা ইনসার্ট করব তখন এই বাইকের আন্ডারে আমাদের সব বাইকের নেমগুলো দিয়ে রাখবো। তাহলে কেউ যদি বাইকে ক্লিক করে তাহলে আমার সব বাইকগুলোই একসাথে দেখাবে। তো সমস্যা নয়, এগুলো নিয়ে আমরা কাজ করব, কারণ যখন ডাইনামিক মেনু করব তখন এই ক্যাটাগরিটাই আসবে। তো আপাতত দেখেন যে আমাদের এখানে যে সাব ক্যাটাগরিগুলো আছে, সাব ক্যাটাগরির এখানে ক্লিক করলে কোনো কিছু আসে না। না আসার একটাই কারণ আমার ক্যাটাগরি টেবিলে কোনো ডাটা নেই। যদি আমার ক্যাটাগরি টেবিলে ডাটা থাকতো তাহলে সেগুলো এখানে আসতো। তো সেক্ষেত্রে দেখেন তো আমাদের ক্যাটাগরি টেবিলে দিতে পারি, এটা ক্যাটাগরি টেবিল। এখানে ইনসার্টে ক্লিক করতে পারি, পরপর এখানে আমরা লিখে দিই বাইক, কার, ঠিক আছে। এখানে দেখেন তো এই দুটা কিন্তু আমি ফাঁকা রাখছি, এই দুইটা কিন্তু ফাঁকা রাখতে হবে, সাব ক্যাটাগরি আপাতত ফাঁকা। সেক্ষেত্রে দেখেন তো আমি যদি গো বাটনে ক্লিক করি, এবার আমি পেজে আসি, এখানে একটা রিলোড দিই, ক্লিক করি, তাহলে দেখেন যে বাইক, কার। এখন এগুলো তো মেন ক্যাটাগরি, আমরা বুঝবো কী করে? আমাদের ডাটা পেজে যাবো, যাওয়ার পর যখন ক্যাটাগরিতে ক্লিক করবো তখন দেখবেন যে কোনোটা সাব ক্যাটাগরি যদি নাল থাকে তাহলে এইটাই হবে আপনার মেন ক্যাটাগরি।
যদি আমাদের এই সাব ক্যাটাগরি নাও থাকে তাহলে আমরা বলতে পারবো যে এগুলো আমাদের মেইন ক্যাটাগরি। এটা হচ্ছে ক্যাটাগরি হিসেবে একদম সহজ উপায়। হলো এখন ফার্স্টে দেখেন যে আপনাদের টেবিলে যেতে হবে, প্রোডাক্ট টেবিলে কী কী আছে। প্রোডাক্ট টেবিলে ক্লিক করে স্ট্রাকচার, এখানে দেখুন কলাম আছে কী কী, আইডি, নেম, প্রাইস, ডিসকাউন্ট, ডিসক্রিপশন, ইমেজ, ওয়ারেন্টি আইডি, আর একটা আছে ক্যাটাগরি আইডি। তো সেই ক্ষেত্রে আগে আইডি, তারপর আছে নেম। আইডিতে তো আর আমাদের ডাটা ইনসার্ট করা লাগবে না, আমরা ইনসার্ট করবো প্রোডাক্ট নেম। প্লেস হোল্ডার নিয়ে কারোর কোনো প্রশ্ন? প্লেস হোল্ডার আমরা কেন ইউজ করি? এরপর কি আছে? প্রাইস, প্রোডাক্ট প্রাইস নেমটা হবে প্রাইস, তাহলে নেম হবে প্রাইস। প্রাইসের পরে কি আছে? নেম, প্রাইস, ডিসকাউন্ট। ডিসকাউন্ট এরপরে আছে ডিসক্রিপশন। কি বলবো, এখন বলুন এটাকে আমি ইনপুট ট্যাগ নিব, কারণ ডিসক্রিপশন তো অনেক বেশি হবে। তো সেক্ষেত্রে আমি ইনপুট ট্যাগটা বাদ দিতে পারি। এখানে আমি নিব টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া শুরু, টেক্সট এরিয়া শেষ। বাট এটার একটা নেম থাকতে হবে না, নেম না থাকলে তো আর কাজ করবে না। সেক্ষেত্রে আমাদের নেমটা কী দেবে? ডিসক্রিপশন। তাহলে দেখেন ডিসক্রিপশনের কাজ শেষ, বাকি আছে কি? এরপরে যায় ইমেজ। তাহলে এখানে লিখবো প্রোডাক্ট ইমেজ। এখানে নেম থাকবে, নেমটা দিব ইমেজ, প্লেস হোল্ডারটা বাদ যাবে। আর এখানে ইনপুট টাইপ টেক্সট দিলে হবে না, এটা দিতে হবে ফাইল। এরপর কি আছে? ওয়ারেন্টি আইডি, আর একটা আছে ক্যাটাগরি আইডি। তো এখানে আমি লিখবো ওয়ারেন্টি, নেম দিলাম। এটা কি ইনপুট ট্যাগ নিতে পারবো? কারণ ওয়ারেন্টিটা তো আমরা সিলেক্ট করে দিব। আমরা কি লিখে দেবো না সিলেক্ট করে দিব? যদি লিখে দেবো তাহলে আমার ওয়ারেন্টি নামে টেবিল আগে বানানোর কি দরকার ছিল? দরকার তো ছিল না। তো সেই ক্ষেত্রে আমরা ইনপুট ট্যাগটাকে কেটে দেবো। এখানে ইন্টার দিই, দেওয়ার পরে এখানে একটা ট্যাগ করবো, লিখবো, সেটা হচ্ছে সিলেক্ট। সিলেক্ট নেম তো থাকতেই হবে, নেম না থাকলে তার কাজ করবে না। লিখবো ওয়ারেন্টি। এখানে কি আছে? আইডি আছে না, ডাটাবেসে কি নেম আছে সেটা দিতে হবে, ওয়ারেন্টি আইডি।
এখন মাঝখানে কি আমাদের অপশন লাগার দরকার আছে? অপশন তো আমরা ডাটাবেস থেকে আনবো, তো সেক্ষেত্রে মাঝে আমার আপাতত কোনো কিছু করার দরকার নাই। এইটাকে কপি করি, তারপর দেখেন আর একটা আছে কি ক্যাটাগরি আছে না, তাহলে এখানে আমরা লিখতে পারি প্রোডাক্ট ক্যাটাগরি। ক্যাটাগরি আইডি। এবার লাস্টে কি আপনার সাবমিট বাটন লাগবে না? সাবমিট বাটন লাগবে। আরেকটা আমরা বাটন নিব, সেটা হচ্ছে রিসেট বাটন। তো সেক্ষেত্রে আমরা এটাকেই কপি করি। এগুলো তো আর দরকার নাই, এটারও দরকার নাই। এখানে শুধু আমরা দুটা বাটন নিব, ইনপুট টাইপ সাবমিট, নেম বিটিএন, মেলও দিতে পারি। ইনসার্ট, রিসেট, নেম লাগবে না, রিসেট। কমপ্লিট তো? টেবিলটা শেষ করছি? করিনি, তাহলে কমপ্লিট কীভাবে গেল? এবার কমপ্লিট। যদি আরেকটু ডিজাইন করতে চাই তাহলে দেখেন টেবিলের উপরে আমি একটা কাজ করতে পারি, ফিল সেট শুরু, এর মধ্যে আমি একটা ট্যাগ নিতে পারি লিজেন্ড। এখানে আমি কি লিখবো? প্রোডাক্ট ইনফো। ঠিক আছে, তো এখন ফিল সেটটা আমার শেষ করা লাগবে। তো কোথায় শেষ করব? যেহেতু টেবিলের আগে শুরু করছে, তাহলে টেবিলের পরে শেষ করতে হবে। এখানে শেষ করে দেব। এখন যদি আমরা দেখতে চাই দেখে চেহারা কেমন হয়েছে, তাহলে দেখেন সবগুলো এক লাইনে আছে না? এই পাশে দেখেন সবগুলো এক লাইন, এই পাশেরগুলো সব এক লাইন। এখন আপনি যদি টেবিলে না করতেন, এরকম লাইন বাই লাইন আনতে পারতেন। টেবিল নিয়ে যদি কাজ না করতেন তাহলে এরকম লাইন বাই লাইন কিন্তু আসতো না। এখন সেক্ষেত্রে দেখেন যে এইটা যদি এখন সিএসএস কোড দিয়ে অ্যাপ্লাই করতে স্যার, আমরা যেরকম লগ ইনটা করছিলাম তো, যে লগ ইনে ক্লিক করলে দেখেন তো এটা আপাতত এখন ওই পেজে যেরকম আছে তার থেকে সুন্দর না? এখানে আমরা সিএসএস কোড দিয়ে এটা বড় করছি, এটাকে একটু ওষা করছি, তারপর বর্ডার রেডিয়াস দিছি। তো এই কাজগুলো যদি আমরা এখন ওই ফর্মে করতে চাই, করতে পারবো তো? এখানে যে কাজগুলো করছি এই কাজগুলো যদি আমরা এখানে করতে চাই, এখানে যদি করতে চাই করতে পারবো কিনা? যদি পারেন তাহলে এটারই হচ্ছে আপনাদের বাসার কাজ। এটা একটু বড় করে একটা বর্ডার রেডিয়াস দিয়ে একটু যেন দেখতে সুন্দর হয়। ঠিক আছে, তো এখানে দেখেন তো আমরা যে কাজটা করছি এটাতে জাস্ট স্ট্যান্ডার্ড একটা ফর্ম বানিয়েছি। এখন এখানে যে ডাটাগুলো দেবো সেই ডাটাগুলো তো আমার ডাটাবেজে সেভ করতে হবে। তো সেভ করতে হলে কি আগে আমার ফাংশনগুলো বানিয়ে আসতে হবে না? আমার ফাংশনগুলো তো বানাতে হবে। তো এবার আমরা আগে ফাংশনগুলো বানাইছি, তারপরে বাকি কাজটা করবো। তো সেই ক্ষেত্রে দেখেন যে ফাংশনগুলো আমরা আবার কোথায় বানাবো? আমাদের ডালের মতো যে পেজ আছে সেই পেজটাতে, এটাতেই তো বানাবো। প্রোডাক্টটাকে আমরা ওপেন করি, ওপেন করার পরে দেখেন যে এখানে আর একটা কাজ আছে না, যে কোনো একটা আমরা কপি করে নিই, কান্ট্রিটাই কপি করি, যেটা ইজি আছে সেটাই কপি করি। কারণ ওই ক্লাস ইনক্লুড করা এত ফাংশনাল লিখতে ইচ্ছে করতেছে না। এটাকে আমরা কপি করে নিই প্রোডাক্টটা। ঠিক আছে, এবার দেখেন কান্ট্রি নিয়ে তো আর আমার কোনো কাজ নাই, এটাকে কেটে দিই। এবার উপর থেকে চেঞ্জ করা শুরু করে ফার্স্ট হবে কি প্রোডাক্ট, নেম দেব প্রোডাক্ট, ক্লাস নেম। এখন প্রোডাক্ট টেবিল আপনার কয়টা ভেরিয়েবল হবে বলেন? আপনার দেখতে হবে যে এখানে আপনার কয়টা কলাম আছে, কলামের নেম ধরে আপনার ভেরিয়েবলগুলো হবে। তো দেখেন আপনার কলাম আছে কয়টা? 8টা। তো সেই ক্ষেত্রে মাস্টবি আপনার 8টা ভেরিয়েবল হইতে হবে। তো ফার্স্ট আছে আইডি, তারপরে নেম, পেজে দেখি কি আছে, আইডি আছে, নেম আছে, এরপরে প্রাইস, তারপরে ডিসকাউন্ট। তো সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি প্রাইস
ডিসকাউন্ট, ইমেজ, ওয়ারেন্টি আইডি। ভেরিয়েবল ডিক্লেয়ার করা নিয়ে কোনো সমস্যা যদি না থাকে তাহলে দেখেন যে এবার ইনসার্ট ফাংশন নিয়ে কাজ করব। তো ইনসার্ট ফাংশনে কি আমরা কি শুধু নেম নামক কলামে ডাটা ইনসার্ট করব, না আমাদের বাকি কলামে ডাটা ইনসার্ট করা লাগবে? আমাদের সবগুলো কলামে ডাটা ইনসার্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখেন যে ফার্স্টে নেম, আগে আমাদের টেবিলের নেমটা চেঞ্জ করতে হবে। টেবিলের নেম কী দেবো? অবশ্যই কান্ট্রিতে থাকবে না, প্রোডাক্ট নামক টেবিলেই তো আমরা ডাটা ইনসার্ট করব। ফার্স্টে নেম নামক কলামে ডাটা ইনসার্ট করব, তারপরে প্রাইস, তারপরে ডিসকাউন্ট, তারপর আছে ইমেজ, এরপর আছে এইগুলো কলামে তো ডাটা ইনসার্ট করব। এখন দেখেন তো আমি সবগুলো কলামে যদি একই ভ্যালু ইনসার্ট করি কাজ হবে? আমাদের ভ্যালুগুলো লিখতে হবে। তো সেই ক্ষেত্রে দেখেন তো এই কোডগুলো আমরা কপি করতে পারি। সে একটা কথা আছে না যে বিচার যাই করেন তার কাছে আমার। তো আমরা এই জায়গায় কলাম দিচ্ছি অনেকগুলো ভ্যালু, যদি একটা দিয়ে রাখি তাহলে সব কলামে কি একটা ভ্যালু ইনসার্ট হবে? আপনার শুধু এই একটা কলামেই ভ্যালু ইনসার্ট হবে, আর বাকিগুলো নাল ফাঁকা থাকবে, যার জন্য আপনার কিন্তু ইরর দিবে। তো সেক্ষেত্রে দেখেন ফার্স্টে নেম, তারপরে দেবো প্রাইস। এখন প্রাইসটাও তো আমরা ভার ক্যারেক্টার দিয়ে রাখছিলাম, তো সেক্ষেত্রে দেখেন নেমটাও ভার ক্যারেক্টার, প্রাইসটাও ভার ক্যারেক্টার। আমার শুধু নেমের জায়গায় প্রাইস লিখে দিলেই হবে, আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এরপর দেখেন যে ডিসকাউন্টটা কে, এটাও আমরা ভার ক্যারেক্টার দিয়ে রাখছিলাম। তো সেক্ষেত্রে এখানে আমরা জাস্ট লিখবো ডিসকাউন্ট। এরপরে ডিসক্রিপশন, এটা মাস্ট বি ভার ক্যারেক্টার। এরপর কি আছে? ইমেজ, আমরা তো সেভ করবো ইমেজের নেমটা, কারণ ইমেজটা তো ডাটাবেসে সেভ করা যায় না। তো নেমটা তো অবশ্যই কি ভার ক্যারেক্টারই হবে, তো এখানেও আমাদের চেঞ্জ করা লাগলো না। এরপরে দেখেন আছে কি ওয়ারেন্টি আইডি। এবার ওয়ারেন্টি আইডি কি ভার ক্যারেক্টার? এটা তো ইন্টিজার। যদি ইন্টিজার হয় তাহলে আমাদের এবার একটা কিছু করতে হবে। কী করবো? এখানে যে সিঙ্গেল কোটেশন শুরু আছে শেষ আছে এটা কেটে দিতে হবে, কারণ যখন আমরা সিঙ্গেল কোটেশন শুরু শেষের মধ্যে কিছুই লিখি না কেন সেটা তো স্ট্রিং হিসাবে নিয়ে নেবে। তো আমরা যদি এখন আইডিটাও ওইটা সিঙ্গেল কোটেশন শুরু শেষ দিয়ে দিই তাহলে আইডিটাও কিন্তু একটা স্ট্রিং হয়ে যাবে। কিন্তু আমাদের ডাটাবেসে যে কলাম আছে কলামে তো ওখানে ডাটা টাইপ আমরা ইন্টিজার দিয়ে রাখছি। দেখুন তো এখানে যেটা আছে এটা ইন্টিজার টাইপ দিছি না। এখন ইন্টিজার টাইপ কলামের মধ্যে কি আমরা স্ট্রিং ইনসার্ট করতে পারবো? এসকিউএল সিনট্যাক্সে এরর দিবে। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা যদি শুধু সিঙ্গেল কোটেশনটা ডিলিট করে দিই, যে ফার্স্টে যে সিঙ্গেল কোটেশন ছিল লাস্টে যে সিঙ্গেল কোটেশন ছিল, জাস্ট এই দুটা তুলে দিলেই শেষ। এরপর দেখেন যে এটাকে যদি আমি কপি করি তাহলে লাস্টটাও একদম সেম হবে, আর এখানে তো নেম হবে না, এটা হবে ওয়ারেন্টি আইডি, আর এটা হবে ক্যাটাগরি আইডি, আর বাকি কোনো চেঞ্জ নাই। তাহলে দেখেন যে ইনসার্ট ফাংশনের কাজ শেষ। এবার আমরা ডিসপ্লে ফাংশনে যাবো। ফার্স্টে চেঞ্জ করবো এখানে স্কেল কমান্ড, কান্ট্রি জায়গায় আমরা দিব প্রোডাক্ট। এখন দেখেন তো এখানে আমরা কান্ট্রি দিব, আমরা অবজেক্ট বানাচ্ছি কোন ক্লাসের অবজেক্ট? প্রোডাক্ট ক্লাসের অবজেক্ট। এখানে দেখেন তো আইডি আসবে, নেম আসবে, আর কি কি আসবে? প্রাইস আসবে, ডিসকাউন্ট, ডিসক্রিপশন,
এগুলো তো এখন দেখেন তো এটার কাজ শেষ। ডিলেটটা চেঞ্জ করা একদমই ইজি ব্যাপার, শুধু কান্ট্রির জায়গায় প্রোডাক্ট, ঠিক আছে। তারপরে সিলেক্ট বাই আইডি, এখানেও আবার সেম কাজগুলোই করতে হবে। এখানে চেঞ্জ করব প্রোডাক্ট, সবচেয়ে ঝামেলার কাজ আছে প্রোগ্রাম নিয়ে কাজ করা। এই পদে আইসেন কি মরছেন? ইমেজ, তারপরে কি এখানে আমাদের লিখতে হবে ইমেজ। এছাড়া কিছু আছে এগুলাই তো। আপডেট যেটা আছে, আপডেট এত কাজ আর করতে যাচ্ছে না। আপডেট করবো না ডিলিট দেবো? আপডেট লাগবে না। আর সিলেক্ট বাই যেটা আছে, প্রোডাক্ট ছাড়া তো আমরা আর কোনোটা নিয়ে কাজ করতেছি না, তো এই ফাংশনটা আমার এখানে লাগবে না। তো দেখেন তো এখানে যে ফাংশনগুলো আছে, ফাংশনগুলো কিন্তু মোটামুটি রেডি। তো এই ফাংশনগুলো দিয়ে আমরা কাজ করতে পারি। এখন যাবো কোন পেজে? ইনসার্ট পেজে। তবে ইনসার্ট পেজে যাওয়ার আগে এটা একটু দেখেন, যাদের এই ফাংশনগুলো নিয়ে সমস্যা আছে, জাস্ট এসকিউএল কমান্ডটা একটু দেখেন। তারপর একটা অবজেক্ট বানাবো। এখন অবজেক্ট কীভাবে বানাইতে পারি? নিউ, আমাদের ক্লাসের নেম কী ছিল? প্রোডাক্ট। সেক্ষেত্রে দেখেন তো অবজেক্ট রেডি। এখন আপনাকে আগে চেক করতে হবে যে আপনি সাবমিট বাটনে ক্লিক করছেন কিনা। এখন সাবমিট বাটনে যদি ক্লিক না করেন তাহলে তারা ডাটা ইনসার্ট করার দরকার নেই। তো সেক্ষেত্রে আমরা এখানে ইফ দিতে পারি। এখন দেখেন যে আপনি এখান থেকে যে ফাইলগুলো সেন্ড করতেছেন, নেম, প্রাইস, ডিসকাউন্ট, এগুলো তো রিসিভ করতে হবে। রিসিভ করে আমরা ভেরিয়েবলের মধ্যে লোড করে দেব। তো রিসিভটা আমরা কিভাবে করি? এক মিনিট, একটা শর্টকাট পদ্ধতি আছে, এটা মনে নেই, একটু দেখে আসি। কোনটাতে যেন করছিলাম, যেটা পারতেছি না, এটা ভিডিও রেকর্ড করা ঠিক না, ওই জন্য রেকর্ড করিনি, ঠিক আছে। এখানে দেখেন আমি যে পোস্টের মধ্যে যে ডাটাগুলো বাঁচছি, সে ডাটাগুলো আমার কিসের মধ্যে থাকবে? এখানে কে বলতে আসলে কি বোঝে? কে আর $ভি। কে বলতে এটা দেখেন যে আমরা যদি অন্য একটা টেবিল দেখে বা এটা দেখে, এখানে দেখেন যে এটা হচ্ছে কি, যে এখানে কি হিসাবে আমরা কি লিখতেছি যে ইমেজ। এই ইমেজটা আসলে কি? এটা হচ্ছে আপনার ডাটাবেজে যে কলাম আছে, কলামের নেমটা না। তো এটা হচ্ছে কি, আর ভ্যালুটা আছে যে এটার মধ্যে আপনার যে ভ্যালুটা আছে সেটা, বিটা হচ্ছে ভ্যালু আর কি এটা হচ্ছে কি। এখন সেক্ষেত্রে দেখেন যে আমার যে ভ্যালুটা আছে
এখানে পোস্ট অ্যাস, এর মানে হচ্ছে যে আমার পোস্টের মধ্যে যে কির মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা লোড আছে কিসের মধ্যে, যে নেমের মধ্যে নেম চলে যাবে, প্রাইসের মধ্যে প্রাইস চলে যাবে, তারপরে ইমেজের মধ্যে ইমেজ যাবে। আসলে ইমেজটা তো যাবে না, কারণ ইমেজের টাইপ আমরা কি দিছি, ইনপুটের টাইপটা কি দিছি আমরা, ফাইল। এখন ফাইল দিলে ফাইলটা পোস্টের মধ্যে যায় না। তো ওইটা বাদে দেখেন যে ডিসক্রিপশন আছে, তারপরে ডিসকাউন্ট আছে, ওয়ারেন্টি আইডি আছে, ক্যাটাগরি আইডি আছে। এখন সেক্ষেত্রে আপনাকে শুধু মিল রাখতে হবে যে আমি এখানে যে নেমগুলো দিচ্ছি এই নেমগুলো আমার ডাটাবেজের যে কলামের নেম আছে এগুলোর সাথে মিল আছে কিনা। যদি এখানে আমার পি আছে, পিটা আমি দিলাম ছোটো হাতের, কিন্তু আমার ডাটাবেজে আছে বড় হাতের, তাহলে কিন্তু ওখানে কাজ করবে না। তো সেই ক্ষেত্রে আপনার এটা হচ্ছে আপনার কি হিসাবে কাজ করবে, আর ভ্যালুটা আছে এটার মধ্যে আপনার যেটা আছে সেটা। তো সেক্ষেত্রে দেখেন যে আমার যেটার মধ্যে যা আছে সেটা লোড হয়ে যাবে। এখন ইমেজের মধ্যে নেম যাচ্ছে কিনা এটা নিয়ে আমার টেনশন নাই, কারণ ইমেজ থাকলে ইমেজের মধ্যে ইমেজই যাবে, নেমের মধ্যে নেমই যাবে, প্রাইসের মধ্যে প্রাইসে যাবে। আমরা ভুল করতে পারি কিন্তু প্রোগ্রাম কখনো ভুল করবে না। তো সেক্ষেত্রে আমাদের জাস্ট দেখেন যে পোস্টের মধ্যে যে ডাটা আছে, এবং শুধু সেই ডাটাগুলো না, যে কি আছে কি এর মধ্যে যে ভ্যালু আছে সেটাই দেখাতে লোড হয়ে যাবে। তো এখানে যে কাজগুলো আছে দেখেন যে আমাদের আর কোনো কিছু করার দরকার নাই। এরপরে আমরা আর একটা কাজ করতে পারি, এখানে আমরা যে ফর্মগুলো ইউজ করতেছি আমাদের সব কিছুই এখানে লোড হবে, কিন্তু লোড হবে না শুধু একটা জিনিস, সেটা হচ্ছে ইমেজ। কারণ ইমেজের ইনপুট টাইপটা আমরা দিয়েছি ফাইল। এখন আমরা যদি ইনপুট টাইপ ফাইল দিয়ে রাখি, এখানে আমরা পোস্ট দিই না কেন, যে ফর্ম আছে ফর্মের মধ্যে দেখেন আমি কিছু লিখিনি, যে মেথড পোস্ট, এখানে আমরা পোস্ট দিলেও আসলে যদি আমরা টাইপটা ফাইল দিয়ে রাখি তাহলে এই ইমেজটা পোস্টের মতো যাবে না, এটা সেন্ড হবে ফাইলস নামক একটা ভেরিয়েবল আছে সেটার মতো। তো সেই ক্ষেত্রে দেখেন আমরা যদি ইমেজটাকে লোড করে নিতে চাই তাহলে আমাদের এটা আলাদাভাবে লিখতেই হবে যে ইমেজ। এখন এখানে কি লিখব, পি, আমাদের অবজেক্ট আছে পি, ইমেজ এর মতো লোড করে নিতে চাচ্ছি কোনটা, যে ওখান থেকে আমরা যে ইমেজটা সেন্ড করতে চাই। এখন সেই ইমেজটা আমরা কোথায় পাবো, $_ FILES ফাইলস। এখানে দেখা যাবে এটার নেম কি দিছে, এটার নেম কি দিছে ইমেজ, তাহলে এখানে হবে ইমেজ। তাহলে দেখেন আপনার 3টা লাইনে সব শেষ। এতগুলো লাইন লেখা থেকে 3টা লাইন লেখা খুব বেশি কষ্টের, ইজি চলে। কোনটা সুবিধা বলেন, এটা সুবিধা না ওটা? এবার আপনার কলাম 10টা হোক, 20টা হোক, 30টা হোক, 40টা যা হয় হোক, কোনো সমস্যা নেই। একটার জন্য এই লাইন লিখতে হবে, 10টার জন্য এই লাইন লিখতে হবে, 20টার জন্য এই লাইনই লিখতে হবে। শুধু মনে রাখবেন যে আমার এখানে যেটা আছে, যে আমি এখানে যে নেমটা দিচ্ছি এই নেমটা প্লাস আমার ভেরিয়েবলের নেমটা প্লাস আমার ডাটাবেজের যে নেম আছে এই নেমগুলো যেন সেম থাকে, ঠিক আছে? যে আমি যদি এখানে ক্যাপিটাল লেটার দিই আমার ডাটাবেজেও যেন এটা ক্যাপিটাল লেটার থাকে এবং আমার ভেরিয়েবলেও যেন এটা ক্যাপিটাল লেটার থাকে, তাহলে আর কোনো ঝামেলা নেই। তো সেই ক্ষেত্রে দেখেন যে আপনার সব কিছু লোড করা শেষ। এখানে ইউ হবে না, হবে পি, এটা হচ্ছে অবজেক্টটা। এখন এটাকে আমরা কল করতে হলে আমাদের অবজেক্টটা ধরে কল করতে হবে না। তো দেখেন আমাদের যদি লোড করা হয়ে যায় তাহলে এবার আমরা কি করব, আমাদের ফাংশনটাকে কল করতে হবে না। তো আমরা এখানে ইফ দিয়ে দিই যে যদি ডাটা ইনসার্ট করতে পারে তাহলে একটা সাকসেসফুল মেসেজ দেব। তাহলে ইফ $p tends to insert, যদি ডাটা ইনসার্ট করতে পারে তাহলে print data সেভ সাকসেসফুলি। আর যদি প্রিন্ট মানে সেভ করতে না পারে তাহলে প্রিন্ট করব কোনটাকে, $p tends to
এরর। এখন এখানে একটা কাজ বাকি আছে, যে আমরা যদি ফাইল সেন্ড করি, আমরা যদি এখান থেকে ফাইল সেন্ড করি তাহলে এখানে একটা অ্যাট্রিবিউট লিখতে হয়। এখানে ওই অ্যাট্রিবিউটটা না লিখলে কাজ হয় না, সেটা হচ্ছে ইনক্রিপ্ট টাইপ। এত কিছু আর লিখতে ইচ্ছে করতেছে না। এখানে দেখেন তো অটোমেটিক চলে আসতেছে। এত কষ্ট করে কে লিখবে? আরে ভাই আই ভাই, এটা আমার লাগবে। এই অ্যাট্রিবিউট ছাড়া কিন্তু আপনার কোনো ফাইল সেন্ড হবে না। আমরা যদি ইমেজ অথবা সিভি যাই সেন্ড করতে চাই না কেন, এই অ্যাট্রিবিউটটা আপনাকে মাস্ট বি লিখতেই হবে। এই অ্যাট্রিবিউটটা যদি না লিখেন তাহলে আপনার কোনো ফাইল সেন্ড হবে না। এখন দেখেন যে আপনার যদি মনে করেন যে মনে নাই অথবা শর্টকাট লিখতে চাইছি, গুগলে সার্চ করে লিখেন, কোনো সমস্যা নেই। কিন্তু মেন কথাটা হচ্ছে যে আমি যদি ইএনসি এতটুকু যদি না লিখতে পারতাম তাহলে কি আমার বাকিটুকু আসতো? আপনার টোটালটা মুখস্থ রাখার দরকার নাই, আপনার শুধু জানতে হবে যে এখানে একটা অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটের এরকম নেম হইতে পারে। কোড কি মুখস্থ রাখা সম্ভব? বলেন, মুখস্থ রাখা সম্ভব? এগুলো কি সবসময় মনে রাখা সম্ভব? আর আপনি যখন প্রজেক্ট নিয়ে কাজ করবেন, কেউ আপনাকে বলবে না যে এখান থেকে এটা কোড করে দিয়ে তারপর বাসায় যেতে হবে। আপনাকে প্রজেক্ট দিয়ে দেবে যে আপনি যেভাবে খুশি করেন। আপনার কেউ বলবে না যে নেট লাইন নেওয়া যাবে না বা নেট ইউজ করা যাবে না। আপনি নেট থেকে হেল্প নেন, অথবা আপনি যেভাবে কাজ করতেছেন এই প্রজেক্টগুলো আপনার সুবিধা মতো আপনি আপনার কম্পিউটার সেভ করে রাখেন। যেরকম আমি কিন্তু সেভ করে রাখছি, একটু আগে দেখলেন যে আমি যে কোডটা আপনাদের দেখালাম ওটা আমার সেভ করা ছিল বলে তো আমি দেখাইতে পারলাম। এখন আমি তো জানি যে এটা ভুলে যেতেই পারে, মানুষ ভুলবে এটাই তো শিওর। তো সেই ক্ষেত্রে দেখেন যে ভুলে যেতেই পারেন, কোডগুলো যদি ঠিকঠাক মতো সেভ করে রাখতে পারেন তাহলে কোডগুলো দিয়ে কাজ করতে পারবেন। এখন দেখেন যে এখানে আমাদের কিন্তু আরও কাজ বাকি ছিল। প্রোডাক্ট ওয়ারেন্টি, এখানে আমাদের ওয়ারেন্টিগুলো আনতে হবে না। তারপরে প্রোডাক্ট ক্যাটাগরি, এখানে আমাদের ক্যাটাগরিগুলো শো করতে হবে কি না। তো সেক্ষেত্রে এই কাজগুলো তো আমরা ওই শো করছিলাম না। তো আমাদের এবার HTML এর মধ্যে যেতে হবে এবং সেই কাজগুলো করতে হবে। দেখুন ওয়ারেন্টি টেবিল থেকে আমরা এখানে ডাটাগুলো আনবো, আর এখানে ক্যাটাগরি টেবিল থেকে আমরা ডাটাগুলো আনবো। তো সেই ক্ষেত্রে আগে ওয়ারেন্টি টেবিল থেকে যদি আনতে চান, যেহেতু পিএইচপিতে কাজ করতে হবে, আপনার পিএইচপির স্ট্রাকচারটা লিখতে হবে। এরপরে দেখেন আপনার যে ওয়ারেন্টি পেজ আছে ওই পেজটাকে তো ইনক্লুড করতে হবে। তো আমরা লিখতে পারি যে ইনক্লুড ওয়ান্স টু ওটা কোন ফোল্ডার আছে? warranty.php এর মধ্যে আছে। এখন এটার অবজেক্ট ছাড়া তো ফাংশন কল করতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা একটা অবজেক্ট বানাবো ডাব্লু, নেম দিলাম ডাব্লু নিউ। এখন কোন ক্লাসের অবজেক্ট বানাবো? ওয়ারেন্টি। তো সেক্ষেত্রে দেখেন তো আমরা এবার প্রিন্ট করব। কি প্রিন্ট করব? $ডাব্লু টেন্ডস টু সিলেক্ট বাই লিস্ট, এই ফাংশনটাই তো। এখন মেন কথা হচ্ছে যে আমার ওয়ারেন্টি পেতে কি এই নামে কোনো ফাংশন আছে আগে দেখতে হবে। যদি ফাংশনই না থাকে তাহলে আমরা কল করে বসে থাকলে তার হবে না। আগে আমাদের দেখতে হবে যে ফাংশনটা আছে কিনা। তো সেক্ষেত্রে আমরা দিতে পারি ওয়ারেন্টি। এটাকে ওপেন করি। সিলেক্ট লিস্ট আছে? সিলেক্ট লিস্ট নাই। এখন এই পেজ আমার ফাংশনে নাই, আমি কল করে বসে আছি, তাহলে এবার কাজ হবে? আমার ফাংশনটা আগে বানাইতে হবে। তাহলে আমি এটা বানাবো, কিন্তু আমি তো জানি ক্যাটাগরি টেবিলে আছে, ক্যাটাগরি পেজে আছে না, সিলেক্ট লিস্ট বানাইছি না। তাহলে এটাকে কপি করতে পারি। এটা নেব কোন পেজে? ওয়ারেন্টি পেজে। তাহলে ওয়ারেন্টি পেজে এখানে জাস্ট ওটাকে পেস্ট করি। ঠিক আছে, তো শুধু চেঞ্জ হবে কোনটা? ক্যাটাগরি জায়গায় হবে শুধু ওয়ারেন্টি, আর কোনো কিছু চেঞ্জ আছে না।
আর কোথাও কোনো চেঞ্জ নাই। এবার দেখেন তো আমরা এখানে যাই, যাওয়ার পর জাস্ট একটা রিলোড দিই, বাকিগুলো আসে না, তার মানে অবশ্যই ঘাপলা আছে। দ্রুত কাজ করতে যাচ্ছি বলে কি হিরো দেখাচ্ছে। সিলেক্ট স্টার ফ্রম ওয়ারেন্টি WARRANTY ডাটাবেসে বানান কি ঠিক আছে, WARRANTY ওয়ারেন্টি। বাবা জটিল ওয়ারেন্টি তো দিছি আমরা, বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সব ওয়ারেন্টিতে। আচ্ছা এটাকে একটু চেক করি, অপশন শুরু শেষ ঠিক আছে। সিলেক্ট, ও ফাংশনের নেমটাই ভুল করছি, এখানে লিখছি কি সিলেক্ট লিস্ট, আর এখানে কল করছি, তো সেক্ষেত্রে তো এরর দেওয়ারই কথা। প্রোডাক্ট ইনসার্ট, ঠিক আছে। এবার দেখেন তো ওয়ারেন্টিগুলো দেখাচ্ছে, তবে ওয়ারেন্টিগুলো দয়া করে চেঞ্জ করে দেন। বাংলাদেশ তারপরে তো ইন্ডিয়া যদি ওয়ারেন্টি থাকে, আপনার একটা বাইকে তো না পুরো বাংলাদেশ ওয়ারেন্টি দিয়ে দিচ্ছে, তো সেক্ষেত্রে তো সমস্যা। এরপরে দেখেন কি আছে কি ক্যাটাগরি, তো ক্যাটাগরিটাও আমাদের সেম কাজটাই করতে হবে। তো সেক্ষেত্রে দেখেন তো এই লাইনগুলো আমরা কপি করতে পারি। ইন্ডিয়ার অবস্থা তো খুবই খারাপ, তাই তো? ফেসবুক তো ওপেন করার মতো নেই। তাহলে দেখেন তো আমাদের ক্যাটাগরিগুলোও আছে, ওয়ারেন্টিগুলো আছে, এবং এখানে সিলেক্ট করলে দেখেন তো আমাদের ইমেজটাও দেখানোর অপশন দেখাই দিচ্ছে। তো এবার আমরা আপাতত একটা ইনসার্ট করতে পারি। প্রোডাক্টের নেম কি দেবো? হোন্ডা মনে হয় আপনার খুব পছন্দ, তাই না? দিলাম হোন্ডা। তারপর প্রাইস দেবো বলেন, 200 টাকা না 400 টাকা দেবো? ডিসকাউন্ট কত পার্সেন্ট? 10%। তারপরে এবার ডিসক্রিপশন লেখেন যে এটার ঘন্টায় কত লিটার তেল খাই, না চালে বসে রাখে দিতে হবে লাগানোরে। তারপরে কি সামনে হেডলাইট নাই, আরও কিছু লিখতে পারেন। ইমেজ দিতে হবে, এখন প্রোডাক্টের ইমেজ তো আপাতত নেই, তাই এখানে যে 3টা ইমেজ আছে এগুলো দিয়ে কাজ চালাইতে পারি। ইমেজ সিলেক্ট করে দিছে। এরপরে দেখেন যে এখান থেকে কি পুরো ওয়ারেন্টি বাংলাদেশ দিয়ে দিচ্ছে, আর ক্যাটাগরি বাইক দেওয়ার পরে এবার সাবমিট বাটনে ক্লিক করব, কিন্তু ইরর তো আসবে, আমি তো জানি। দেখেন ফার্স্টে অ্যারে টু স্ট্রিং কনভার্সন, এটাতে ইরর দিবে আমি শিওর, তার কারণে বললাম ইরর তো আসবে। তারপর দেখছে ইউ হ্যাভ অ্যান ইরর, সিনট্যাক্স ইরর। আচ্ছা আমাদের ফার্স্টে যে ইরর আছে এটা আমরা ঠিক করি, তাহলে বাকিটা আশা করি ঠিক করতে পারবো। এখন দেখেন তো আমরা কাজ করতেছি কি ইমেজ দিয়ে। এখন যখনই ইমেজ নিয়ে কাজ করবো, ইমেজের সাথে আরও কিন্তু 2টা জিনিস আসবে, কিন্তু আমি যে ইমেজটা লোড করতেছি ইমেজটার সাইজ কত, ইমেজের সাইজটা আসবে না। এখন ইমেজের সাইজটা আসবে, ইমেজের নেমটা আসবে, আর একটা কি ইমেজ। এখন আমরা যদি নর্মাল একটা ইমেজ নিয়ে কাজ করি, মার্কার প্লেট আশ্চর্য ব্যাপার, আজকে 3টা ক্লাস একটা মার্কারও ইনস্টল হয় না। একটা বসেন একটু মার্কার নিয়ে আসি, একটা মার্কার এখন দেখেন তো আমরা যদি একটা ইমেজ দিই, হাই হাই কি মার্কার আচ্ছা দেখেন এটা তো মোটামুটি গালে আছে,
দেখা যাচ্ছে? আমরা যদি একটা ইমেজ নিই, ইমেজের সাথে দেখেন যে ইমেজের নেমটা আসে না। এখন যখন আমরা ইমেজটা আপলোড করি সাথে কি ইমেজ সাইজটাও কিন্তু আসে। তাহলে দেখেন যে সাইজ, নেম আর হচ্ছে ইমেজ। এখন সাইজটা তো আর আমরা ডাটাবেসে সেট করতে পারবো না। সাইজটা আমরা বিভিন্ন কন্ডিশন দিতে পারি যে ইমেজটা ইনসার্ট করবে এটার সাইজ যদি 10 কিলোবাইটের উপর যায় অথবা 1 MB উপর যায় তাহলে আমরা এটা আপলোড দিব না। এটা আমরা কন্ডিশন দেওয়ার জন্য জাস্ট সাইজটা ইউজ করি। এখন ইমেজ যেটা আছে ইমেজটা আমরা ডাটাবেসে সেট করতে পারবো না। এটা দেখা যাচ্ছে কোনো একটা ফোল্ডারে আমরা আপলোড করবো, সেই ফোল্ডার থেকেই আমরা ইমেজটা দেখাবো। তো সেক্ষেত্রে দেখেন যে ইমেজটাও তো আমরা ডাটাবেসে নিতে পারতেছি না। এখন নিতে পারবো শুধু ইমেজের নেমটা। এখন ইমেজ নামক আমরা একটা কি নিচ্ছি, ভেরিয়েবল নিচ্ছি না। এখন এই ইমেজের মধ্যে আপনার কয়টা জিনিস আছে, ইমেজ আছে, ইমেজের সাইজটা আছে, ইমেজের নেমটা আছে। তাহলে আপনার এখানে ডাটা কয়টা, 3টা। এখন তাহলে আপনার ভেরিয়েবলটা কি ভেরিয়েবল আছে না অ্যারে আছে? এখন অ্যারেটা কি ডাইরেক্ট এরকম প্রিন্ট করতে পারেন? ডলার সাইন ইমেজ এরকম প্রিন্ট করা যায়? আমরা প্রিন্ট করি কিভাবে, যে ডলার সাইন ইমেজ। শুধু যদি আমাদের নেমটা দরকার হয় তাহলে আমরা শুধু লিখতে পারি নেম, যদি সাইজটা দরকার হয় তাহলে আমরা লিখতে পারি সাইজ, যদি ইমেজটা দরকার হয় তাহলে আমরা লিখি টেম নেম। 3টা জিনিস লিখতে পারি আলাদা করে, আমরা কিন্তু একসাথে প্রিন্ট করতে পারি না। তো সেই ক্ষেত্রে দেখেন তো আমরা ডাটাবেসে সেট করবো কোনটা, ইমেজের নেমটা। এখন আমরা বলতেছি ডাটাবেসে সেভ করবো ইমেজের নেমটা, কিন্তু দেখেন তো কি করছি, পুরো অ্যারেটাই যদি সেভ করে দিই তাহলে কি সেভ হবে? আমরা তো এখানে ডাইরেক্ট ইমেজ লিখে দিচ্ছি না। এখানে দেখেন দিস ইমেজ, ইমেজের মধ্যে তো আমার 3টা জিনিস আছে, 3টা জিনিসকে আমার একসাথে ডাটাবেসে সেভ হবে? আমাদের দরকার শুধু ইমেজের নেমটা। তাহলে এই ইমেজটা তো একটা অ্যারে, থার্ড ব্র্যাকেট দিতে হবে, এর মধ্যে শুধু লিখে দিতে হবে যে নেম, যে ইমেজের যে নেমটা আছে সেই নেমটা আমরা ইনসার্ট করে নিতে চাচ্ছি। তাহলে দেখেন তো এবার আমরা সেভ করি, সেভ করার পরে আবার রিলোড দিই। এবার আবার কিছু একটা লিখি, যেহেতু ফোনটা পছন্দ ফোনটাই লিখি, প্রাইস দিলাম অনেক কিছু, অনেক টাকা। তারপরে ডিসকাউন্ট, এবার যেহেতু টাকাও বেশি ডিসকাউন্টও বেশি। ডিসক্রিপশন যা খুশি লিখতে পারেন, একটা ইমেজ আপাতত এটাই। তারপরে দিলাম ওয়ারেন্টি ক্যাটাগরি, ঠিক আছে। এবার ইনসার্টে ক্লিক করি, তাহলে দেখেন তো এসকিউএল সিনট্যাক্স এরর। এখন আসলে সিনট্যাক্স এরর কিসের জন্য দেখছে এটা তো আমাদের চেক করতে হবে। অন্ধ সেই কানার মতো হাত রাখলে তো আর হবে না, কোথায় এরর আছে সেটা আমাদের দেখতে হবে এবং সেটা চেকও করতে হবে। তাহলে আমরা চেক করার জন্য একটা কাজ করে আসতে পারি, আমাদের যে এসকিউএল আছে আমরা জানি এখানেই কোনো একটা ভুল হয়েছে। তো এখানে ভুল হওয়ার কারণ আছে যে, যাই হোক ভুলটা এমনিতেই দেখতে পাচ্ছি, তারপরে প্রিন্ট করি এটা শেখার জন্য, ঠিক আছে। আমি তো এখানে প্রিন্ট করতেছি, এটা কেন করতেছে, ভুলটাকে কোথায় করছে আমি নিজেই ধরতে পারছি, বাট তারপরে আমি প্রিন্ট করতেছি $সাইন এসকিউএল, ঠিক আছে। যে আমার সিনটা এখানে যে এটা আছে এসকিউএলটা আমি পেজে দেখবো যে আসলে আমার কোনটার মধ্যে সেই ডাটাটা যাচ্ছে কিনা, যে নেমের মধ্যে নেমটা আসতেছে কিনা, জাস্ট এটা দেখার জন্য। ভুল কোথায় করছি দেখেন, একদম লাস্টে আমার কি কমা দেওয়ার দরকার আছে, একদম লাস্টে দেখা, এটার পর আমার কি কমার দরকার আছে, এরপর আর কোনো কিছু নেই, কিন্তু আমি ভুল এটা করছি দেখাই দিলাম, তারপরেও প্রিন্ট করি। এখানে এবার কিছু একটা লিখি, কারণ আমরা তো চেক করতেছি, হুন্ডা লেখার কোনো দরকার নেই। এমনি হুন্ডা দেখলে ভয় পাই, একবার অ্যাক্সিডেন্ট করছিলাম তো, তারপর সরি না। আমার লাইফে আমি যে কটা অ্যাক্সিডেন্ট করছি বেঁচে আসছি কপালের জোর। এবার ইনসার্টে ক্লিক করি, তাহলে দেখেন যে এখানে কিন্তু এসকিউএল কমান্ডের ডিটেলস দেখা যাচ্ছে যে ইনসার্ট ইনটু প্রোডাক্ট, তারপরে নেম, নেমের আন্ডার এখন তো আপনার নেমটা কি ইনসার্ট হচ্ছে, যে এটা হচ্ছে আপনার নেম, তারপরে প্রাইস, তারপরে এটা আছে ডিসকাউন্ট, তারপরে এটা হচ্ছে আপনার ডিসক্রিপশন, এরপর আছে কোনটা $1.jpg, এটা হচ্ছে ইমেজের নেম, আমরা তো শুধু নেমটা সেট করে নিচ্ছি। তারপর দেখেন যে ওয়ারেন্টি আইডি 2, ক্যাটাগরি আইডি 1, এবং লাস্টে দেখা যায় একটা কমা আছে। প্রবলেমটা আছে এই কমা, তো আমরা কমাটা তুলে দিয়ে আবার একবার চেক করতে পারি
তো সেই ক্ষেত্রে দেখেন যে এখান থেকে আমরা কমাটা তুলে দিই, এবার সেভ দিই, দেওয়ার পরে আবার রিলোড দিই। এবার আমরা কোনটা লিখি যে ডাটাবেজে এবার ডাটা সেভ হইলেও হইতে পারে, যদিও ওয়ারেন্টি গ্যারান্টি নাই, তারপর হইতে পারে। ডিসকাউন্ট আমরা দিই আপাতত 10% থাক। ডিসক্রিপশন কিছু একটা লিখি, এরপরে দেখেন তো একটা ইমেজ দিই, এখান থেকে ওয়ারেন্টি, তারপরে ক্যাটাগরি। এবার ইনসার্ট বাটনে ক্লিক করি, তাহলে দেখেন যে ডাটা সেভ সাকসেসফুলি, ঠিক আছে। আর আগে আমার এসকিউএলটা দেখাচ্ছে, কারণ আমি তো এসকিউএলটা প্রিন্ট দিয়ে রাখছিলাম, যার কারণে এসকিউএল কমান্ডটা কিন্তু দেখাচ্ছে। এখন বলেন যে আপনার যদি এসকিউএল সিনট্যাক্স 0 দেখায়, তাহলে আপনি সমাধানটা কীভাবে করবেন? আগে ওটা প্রিন্ট দেবেন, দেওয়ার পরে আপনি এখানে দেখবেন যে ঠিকঠাক মতো ডাটা ইনসার্ট হচ্ছে কিনা, বা কোনো তাকে ডট অথবা সেমিকোলন আমি ভুল করে দিচ্ছি কিনা, দেখার পরে তারপরে কিন্তু আপনি এটা বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে দেখেন তো এবার আমাদের ডাটা ইনসার্ট হয়েছে, কিন্তু মেন সমস্যা আছে যে আমরা তো ডাটা ইনসার্ট করছি, ইমেজের নেমটা ইনসার্ট করছি, ইমেজ তো নাই। ইমেজ কে আছে? এখন ইমেজ না থাক সমস্যা নাই, আমরা শুধু ইমেজের নেমটা সেভ করে নিয়েছি, কিন্তু আমাদের ইমেজটা আপলোড করা লাগবে না? ইমেজটাও তো আমাদের আপলোড করে নিতে হবে। এখন ইমেজটা যদি আমি আপলোড না করি, তাহলে এখানে আমি ইমেজটা দেখাবো, এই ইমেজটা আমি কোথা থেকে পাবো? এখানে আমি বলতেছি যে আমার প্রোডাক্টের নেম দেখাবো, প্রোডাক্টের প্রাইস দেখাবো, কিন্তু এই প্রোডাক্টের নেম, ইমেজ, প্রাইস এগুলো আমি কোথা থেকে পাবো? ডাটাবেস থেকে তো পাবো। এখন ইমেজটা যদি আমি আপলোড করে না নিই, তাহলে এই ইমেজটা আমি দেখাবো, ইমেজটা পাবো কোথায়? ইমেজটা আমাকে এখান থেকে আপলোড করে নিতে হবে। শুধু ডাটাবেসে ইমেজের নেম সেভ করে নিলেই তো আমি এখানে ইমেজ দেখাইতে পারবো, তা তো না। আমার ইমেজটা তো একটা ফোল্ডারে থাকতে হবে। তো সেই ক্ষেত্রে দেখেন তো আমাদের যেখানে প্রজেক্ট আছে, এখানে একটা ফোল্ডার বানাই, এখানে বাইরে একটা ফোল্ডার বানাই যে প্রোডাক্ট ইমেজ। আমরা একটা ফোল্ডার বানাই, সেটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ। এখন ইমেজ নামে যে ফোল্ডার আছে, এর মধ্যে তো আমাদের ওয়েবসাইট ডিজাইন করার জন্য যে ইমেজগুলো লাগবে সেগুলো রাখবো। এখন প্রোডাক্ট ইমেজ, ওই ইমেজ সবগুলো যদি এক জায়গায় রাখেন, পরে তা এক করে ফেলবেন। তো সেই ক্ষেত্রে দেখেন তো আমাদের একটা ফোল্ডার বানালাম, ফোল্ডার নেম আছে প্রোডাক্ট ইমেজ। ওখান থেকে আমরা যে ইমেজটা পাবো সেটা এখানে আপলোড করে রাখবো আর কি। তো সেই ক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে। কোন পেজে কাজ করব? আমাদের যে প্রোডাক্ট ইনসার্ট পেজ আছে, এখানে উপরে দেখেন যে আপনার যখন ডাটা সেভ হয়ে যাচ্ছে, তখন ডাটা সেভ সাকসেসফুলি একটা মেসেজ দিচ্ছেন না? এটার আগে আমরা একটা কাজ করব, যে আমরা আগে ফাইলটাকে মুভ করে নিব, মানে ইমেজটাকে মুভ করে নিব ফোল্ডারে, তারপরে ইমেজটাকে মুভ করার পরে তারপরে দেখাবো ডাটা সেভ সাকসেসফুলি। তো সেক্ষেত্রে দেখেন তো আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, যে ভেরিয়েবলের নেম দিই ডিপি, এটা হচ্ছে ডেস্টিনেশন পাথ, যে আমি যে ইমেজটা আপলোড করব, ইমেজটা কোথা থেকে পাচ্ছি। এখন ইমেজটা আমাদের কোথায় আছে? $p টেন্স টু ইমেজ, এর মধ্যে বললাম যে ইমেজটা আমাদের থাকে TMP, টেম্প নেম, এর মধ্যে ইমেজটা থাকবে। আমি ইমেজটা পাচ্ছি এর মধ্যে থেকে। এরপর আপনার লাগবে কি? সোর্স পাথ, যে আপনি এখান থেকে ইমেজটা পাচ্ছেন, ইমেজটা এবার কোথায় রাখবেন? ফুলটাই ফেলছি, এটা হবে সোর্স পাথ। আর একটা হবে ডেস্টিনেশন পাথ, যেটা আমি কোথায় রাখবো। এখন দেখেন যে এখানে আমি তো দুইটা ভেরিয়েবল নিছি, এই দুইটা ভেরিয়েবল নেওয়ার আমার জাস্ট একটাই উদ্দেশ্য, যে আমি এটাকে ভেঙে আলাদা করলাম, আর পরে যে ডেস্টিনেশন পাথ এটাকেও আমি ভেঙে আলাদা করলাম। কারণ আমি যখন এই দুইটা একটা ফাংশনের মধ্যে লিখতে যাবো, তখন কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখেন যে আপনি একটা ভেরিয়েবল নেবেন, ভেরিয়েবলের নেম আপনি যা খুশি দিতে পারেন, কিন্তু মেন কথা হচ্ছে যে আপনি যে ভেরিয়েবলটা নিচ্ছেন, এটা যেন আপনি নিজে বুঝতে পারেন যে ভেরিয়েবলটা আমি কোন জাতির জন্য নিচ্ছি। তো এখানে আমি একটা নেম দিলাম SP, মানে সোর্স পাথ। আমি যে ইমেজটা আপলোড করে নিতে যাচ্ছি, এই ইমেজটা আমি কোথা থেকে পাচ্ছি। এখন দেখেন যে যখনই আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন, তখন এই ইমেজ নামক অ্যাডের মধ্যে আমার ইমেজ থাকবে, ইমেজের সাইজ থাকবে, ইমেজের নেম থাকবে। আমি ইমেজের নেমটা সেভ করে নিচ্ছি ডাটাবেসে, আর ইমেজটাকে লোড করে নিচ্ছি আমার ফোল্ডারে। তো ফোল্ডারে দেখেন তো আমি যে ইমেজটা কোথা থেকে পাচ্ছি,
এটা হচ্ছে আমার সোর্স পাথ, যেখান থেকে আমি ইমেজটা পেতে পারি। আর এরপরে দিতে হবে আপনার ডেস্টিনেশন পাথ, যে ইমেজটা আপনি কোথায় রাখবেন। তো সেক্ষেত্রে দেখেন যে ইমেজটা রাখার জন্য আমরা একটা কী বানাইছি, ফোল্ডার বানাইছি না? ফোল্ডার নেম কি দিচ্ছি? প্রোডাক্ট ইমেজ, এটা তো ফোল্ডার নেম। এরপর দেখেন যে আপনাদের ফোল্ডার নেম আছে, ঠিক আছে, কিন্তু এখানে আপনার ইমেজের নেমটাও তো দিতে হবে। তো সেক্ষেত্রে ইমেজের নেমটা আমরা কোথা থেকে পাবো? আমাদের এই ইমেজের এই অ্যারের মধ্যেই তো নেমটাও আছে। তো সেই ক্ষেত্রে দেখেন যে এখানে আমরা ডট দিয়ে লিখতে পারি, অথবা এর বাইরে ডট দিই, যে ডট পি টেন্স টু ইমেজ, এর নেমের মধ্যে আমরা নেমটা পাবো। তাহলে দেখেন যে এখান থেকে আমি ইমেজটা পাচ্ছি, এটা হচ্ছে আমার সোর্স পাথ, আর এটা হচ্ছে আমার ডেস্টিনেশন পাথ, যে আমি কোথায় ইমেজটা সেভ করবো বা রাখবো। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা দুটো ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিচ্ছি, যে সোর্স পাথ একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিচ্ছি, আর ডেস্টিনেশন পাথ আর একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমাদের একটা ফাংশন লিখতে হবে, যে মুভ আপলোডেড ফাইল, এটা হচ্ছে মাইস্কুলের একটা ফাংশন, মুভ আপলোডেড ফাইল, যে ফাংশনের মাধ্যমে আমরা ফাইলগুলোকে মুভ করতে পারি। তো সেক্ষেত্রে দেখেন যে ফার্স্ট আপনাকে দিতে হবে কোনটা? সোর্স পাথ, যে আপনি ইমেজটা কোথা থেকে পাচ্ছেন। তাহলে সোর্স পাথটা আমার কিসের মধ্যে আছে? এসপি এর মধ্যে আছে। তারপরে দেবো আমি ডেস্টিনেশন পাথ, ডেস্টিনেশন পাথটা আমার কিসের মধ্যে আছে? ডিপি। কঠিন কিছু? আর আমি যদি এই দুইটা লাইন এর মধ্যে লিখতে পেতাম, দেখা যাচ্ছে আমি নিজেই ভুল করতেছি অথবা আপনারাই ভুল করতেছেন। আমি যদি দুটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিই, তাহলে দেখেন যে এই ব্যাপারটা ছোটো আছে, আপনি বুঝতে পারতেছেন যে এটা আমি সোর্স পাথ, এখান থেকে আমি ডাটাটা পাচ্ছি, আর এটা হচ্ছে আমার ডেস্টিনেশন পাথ, যেখানে আমি ডাটাটা রাখতে চাচ্ছি বা ইমেজটা রাখতে চাচ্ছি। তো সেক্ষেত্রে ফার্স্ট আপনাকে দিতে হবে সোর্স পাথ, তারপরে দেবেন ডেস্টিনেশন পাথ। তো দেখেন যে এখানে আমাদের কাজ মোটামুটি শেষ। টেম্প নেম হচ্ছে যে এটা টেম্পোরারি নেম, এটার মধ্যে আপনার ইমেজের যে অরিজিনাল নেমটা থাকে সেটা থাকে। এখন আপনি যদি ওই ইমেজের নেমটা ধরে কল করেন, তাহলে আপনি অবশ্যই ইমেজটাও পাবেন। আমরা যদি ইমেজটা আপলোড করতে চাই, তাহলে আমরা জাস্ট লিখি টেম্প নেম, এটা হচ্ছে টেম্পোরারি নেম। তো সেই ক্ষেত্রে দেখেন যে এটা যদি আমরা সেভ দিই, দেওয়ার পরে একটা রিলোড নিই, এবার আমরা প্রোডাক্টে ক্লিক করি, তাহলে দেখেন তো এখানে আমরা নেম দিই, ফোনটা তো আগেই দিছি, কী দেবো বলেন? আমি একবারে কার্ডে যাই, দুই জায়গার কার্ডে আমার খুবই ভয় করে। ইচ্ছা মতো একটা প্রাইস দিই, ডিসকাউন্ট 10%, ডিসক্রিপশন লেখেন ইটিসি ইটিসি। আপাতত একটা ইমেজ দিই, এখন ইমেজ তো এই তিনটা ছাড়ার নাই, এটাই দিই। দেওয়ার পরে এখানে দেখেন যে বাংলাদেশ, তারপরে কার ইন্ডিয়া দেবো, ইন্ডিয়াতে এমনি বাস খেতে খেতে শেষ। এবার দেখেন ইনসার্ট, তাহলে দেখেন যে আমাদের যেহেতু এসকিউএল ওইটা প্রিন্ট করা ছিল, ওইটা দেখাচ্ছে, তারপরে ডাটা সেভ সাকসেসফুলি। এখন ডাটা তো সেভ হয়েছে, এটা তো আমরাও জানি, আমাদের ইমেজটা মুভ হয়েছে কিনা সেটা দেখাতে দরকার। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা প্রজেক্টে যাবো, যাওয়ার পর আমাদের যে ইমেজ নামক যে ফোল্ডার ছিল এটা ওপেন করি, ইমেজটা লোড হয়েছে। দেখেন ইমেজটা যদি লোড হয়, তাহলে এবার আবার আরেকজন আসেন, 8-10টা ডাটা ইনসার্ট করেন। তাহলে আমরা এবার প্রোডাক্টে যাই, যেটা এসকিউএল কমান্ড আমরা প্রিন্ট করে রাখছিলাম দেখার জন্য, এটা আমরা কেটে দিই। দেওয়ার পরে এবার এখানে কেউ আসেন, কয়েকটা ডাটা ইনসার্ট করেন, কমপক্ষে 8-10টা, নাহলে আমাদের প্রজেক্টের যে ইন্ডেক্স যে পেজ আছে ওই পেজটা কাজ করবে না। দেখুন একজন যান, ওটা ডাটা ইনসার্ট করেন, কমপক্ষে 8-10টা। পুরা পুরা সবাইকে জিজ্ঞাসা করতে আপনাদের রান হয়েছে? এখানে যে ফাইলগুলো আছে, ফাইলগুলো নিচ্ছে, এগুলো ভালো করে এইটা যদি কেয়ার করতে পারেন তাহলে অনেক লাভ আছে। আমি সবাইকেই বলে দিচ্ছি যে যারা যদি এইগুলো কমপ্লিট করতে পারেন, একটা ই কমার্স সাইট যদি ভালো মতো করতে পারেন, এরপরে যোগাযোগ করেন, আমি ওয়েবসাইট বানিয়ে দেবো।
কিন্তু তার আগে আপনাদের অবশ্যই এরকম একটা প্রজেক্ট রেডি করতে হবে যেটা দেখায় কাজ নেওয়া যায়, ঠিক আছে? 2 মাস না, 2 মাস লাগবে। আচ্ছা, যদি বেঁচে থাকে তাহলে সিএসএ থাকবো, ঠিক আছে? ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি হবে। যেখানে থাকি সিএসএ কাজ দিতে হবে না, আপনার যোগাযোগ করলেই হবে অথবা কন্ট্যাক্ট নাম্বার আছে যোগাযোগ করে। আমি তো আপনার পরবর্তী ব্যাচ কবে স্টার্ট হবে এটা তো আমার ক্লাস করা হবে। সেই রোজার মতো দুইটা ব্যবহার করা ছিল, একটা হবে আর একটা আমাদের এই পর্যন্ত লেগে গেছিল। ওইটা মানে এটা আইটেম পার ডে এসে বসার চান্স পাবে না, তো দিনের কথা দাঁড়ানোর চান্স পাবে না। আইটেম পার্ট করতে হবে। কোটাতে পারে ঈদের পরে ঈদের পরে আবার এগুলো প্র্যাকটিস করা। হ্যাঁ, ওইগুলো তো ঈদের তো বাড়িতে কাজ নাই, মাঠে ঢুকতে আর যাবে না। প্রোগ্রাম নিয়ে কাজ করতে হলে ধৈর্য লাগবে। আমি 7 দিন ধরে রাত জাগতেছি, 4 ঘন্টা ঘুমাই, একদমই ঘুরি ধরে 5টায় শুছি, 9টায় উঠছি, ওটা অফিস 10টায়, ঠিক আছে? তো এত 7 দিনতে এত রাত জাগতে, সারাদিন সারা রাত গ্রামে কাজ করতে এখনই হিরো আউটপুট কোনো কিছু দেখতে পারে, এখন হিরোর উপরে আছে। তো ধৈর্য যদি না থাকে তাহলে আমার 7 দিনের ফলাফল 0। আর যদি রাত করে ওটা বাদ দিয়ে ওটা প্র্যাকটিস করে অন্য কিছু নেই, সেটা লাভ হবে, ওটা তো শিখা হবে না। সেই কথা প্রোগ্রাম নিয়ে কাজ করতে হলে খুবই কষ্ট করতে হবে। আর ভেবেছি অনেক দূর হয়ে গেছে। আর একটা প্রবলেম আছে যে যারা প্রোগ্রাম নিয়ে কাজ করে আপনি মাইন্ড করেন না, ঠিক আছে? এটা দেখবেন যে গার্লফ্রেন্ড থাকবে না, এটা 100% শিওর। প্রোগ্রাম নিয়ে কাজ করে আর তারা যদি জব করে থাকে মাস্ট বি গার্লফ্রেন্ড থাকবে না, যেহেতু রেগুলার আছে। বললাম দেখেন তো যদি না মিলে তাহলে মিলে নেন, সেটাও থাকবে না তো। কারণ আপনি সারাদিন যদি অফিস থাকেন, সকাল 10টা থেকে রাত 9টা অফিস, এরপরে যদি আপনার অফিসে সেরকম চাপ দেয় আপনার 2 ঘন্টা হলে প্র্যাকটিস করতে হবে, তাহলে 9টার সময় যদি আপনি বাসায় যান, বাসায় পৌঁছাবেন, রেস্ট নেবেন 11টা, এবার 2 ঘন্টা প্র্যাকটিস করেন, 11টার পরে 2 ঘন্টা প্র্যাকটিস 1টা, এরপরে আবার থাকবে। তারপর আবার আপনার সপ্তাহে ছুটি 1 দিন, ঠিক আছে? সপ্তাহে ছুটি 1 দিন, ঘুম থেকে উঠবেন 10টায়, আর আপনার ওই 10টার মানে ওই একদিন এত পরিমাণ কাজ থাকবে, বসে তো আপনি বাইরে ঘুরতে যেতে পারবেন না। সো দেখবেন যে অশান্তি ঝগড়া লেগে গেছে। সবাই তো আর একরকম না, এটা তাহলে ভালো, এটার জন্য ভালো। প্রোডাক্টটা দেখেন কতগুলো ডাটা ইনসার্ট করছেন, 5টা, মাত্র 6টা। আচ্ছা দেখেন তো এবার আমাদের ডিসপ্লে বেস বানাইতে হবে। ডিসপ্লে ফাংশন তো আমাদের আগে থেকে বানানো আছে না? তো আমরা ডিসপ্লে ওই ফাংশনটা কল করবো কোন পেজে? হোম পেজে। আমাদের কিন্তু প্রোডাক্টের ডিসপ্লে পেজ বানানোর দরকার নেই, কারণ আমাদের এখানে যে প্রোডাক্টগুলো আমরা দেখাচ্ছি কোন পেজে দেখাচ্ছে? হোম পেজে। ইন্ডেক্স পেজ না, এটা হচ্ছে হোম পেজ, উপরে দেখেন যেটা হচ্ছে হোম পেজ। তো আমাদের ফাংশনটা কল করতে হবে হোম পেজে। তো আমরা হোম পেজে যাই, এবার এই সবগুলো কেটে দিই, এগুলো দরকার নেই। পেজেস হোম। এখন এখানে দেখেন যে অনেক কিছু করছি না আমরা, কত প্রোডাক্ট, শুধু প্রোডাক্ট আর প্রোডাক্ট, তাই তো? তো এত প্রোডাক্টের তো আমাদের দরকার না, আমরা রাখবো একটা, আমরা প্রোডাক্ট রাখবো একটা, আর বাকিগুলো হাওয়া। ওকে, আমাদের শুধু ডিজাইন লাগবে একটা, কারণ আমাদের তো এখন প্রোডাক্টগুলো আমরা দেখাবো কোথা থেকে? ডাটাবেস থেকে। যদি ডাটাবেসে প্রোডাক্ট থাকে তাহলে একটা থাকলে এখানেও একটাই হবে, যদি ডাটাবেসে 2টা থাকে এখানে অটোমেটিক 2টা হবে। তো সেক্ষেত্রে দেখেন তো আমাদের এবার কাজ করতে হবে, যদি এটা আমরা নিচে রাখি, পিএইচপি স্ট্রাকচার ছাড়া তো আর আমরা কাজ করতে পারবো না। তো সেক্ষেত্রে পিএইচপি শুরু করি আর একদম নিচে পিএইচপিটা শেষ করি। ওকে, আর এখানে যেগুলো আছে এগুলো তো সব আমার স্ট্রিং হিসাবে দিতে হবে। তো এটা যেহেতু কমেন্টস, আমার কমেন্টসের এখন দরকার নাই, এগুলো কেটে দিই। এটাকে আমি স্ট্রিং বানিয়ে দিই, প্রিন্ট ঠিক আছে।
এখানে দেখেন যে আমরা ইউজ করবো কোন পেজটা, প্রোডাক্ট পেজে যে ডিসপ্লে ফাংশন আছে সেটা। তো সেই ক্ষেত্রে দেখেন যে আগে আমার ওই পেজটাকে ইনক্লুড করতে হবে, তারপর ওইটার একটা অবজেক্টও বানাইতে হবে। তো আমরা সেম কাজটা করে ফেলি। include once প্রোডাক্ট। এখন এখান থেকে আমরা একটা অবজেক্ট বানাবো, অবজেক্টের নেম দিই, পিটাই দিই, সমস্যা নাই, নিউ প্রোডাক্ট। এখন ডিসপ্লে ফাংশন কল করার জন্য আমরা কি করছিলাম এর আগে? ডিসপ্লে পেজটা মনে করেন যে আমরা একটা লুপ ইউজ করছিলাম, মনে আছে? ফর ইফ। এখন এখানে আমরা ফাংশনটাকে কল করব, পি টেন্স টু, আমাদের ফাংশনের নেম কি ছিল? ডিসপ্লে। এটাতে ছিল $, item। যদি এটা ঠিক থাকে তাহলে যে এখানে আমরা যে কোডগুলো রাখছি HTML CSS দিয়ে আমাদের ডিজাইন করা, এটা দিয়ে দেবো লুপের মতো। কোনো কঠিন কিছু বলেন? এবার আমি যেখানে নেম দেখাবো, এখানে কি দেখাবো? প্রোডাক্ট নেম। এখানে তো আমার নেমটা দেখাবো, তাহলে এই স্ট্রিংটা তো আর আমার দেখানোর দরকার নাই। নেমটা আমার কোথায় আছে? $item টেন্স টু নেম, এর মধ্যেই তো নেমগুলো আছে। তো আমি এটাকে নেম দেখাই দিলাম। এরপরে দেখেন যে এখানে প্রাইস দেখাবো, টাকা বিডিটি। এটা তো আমার ডাটাবেসে সেভ নাই, সো ওইটা আমার ফিক্সডই থাকবে। আমি শুধু যেটা দিচ্ছি এটা চেঞ্জ করব। এখানে দুইটা সেমিকোলন দিলাম, দুইটা ডট, মাঝখানে লিখবো $item টেন্স টু কি লিখবো? প্রাইস। এখানে কি আর কিছু দেখাইতে চাইছি? আর একটা দেখাবো শুধু ইমেজটা। তো ইমেজটা আমরা পরে দেখাই, আগে দেখি যে এগুলো কাজ করে কিনা। তো সেই ক্ষেত্রে দেখি, এবার হোম পেজটা ওপেন করি। এরও দেখাচ্ছে কত নাম্বার লাইন? পেজেস home.php অনলাইন টু কি দেখাচ্ছে? ডাল প্রোডাক্ট রাখাই .phpটা দিয়ে নি মনে হয় .php। এবার দেখেন আমার ইমেল একই আছে, সমস্যা নেই। নেমগুলো কি চেঞ্জ হয়েছে? প্রাইসটা কি চেঞ্জ হয়েছে? প্রাইসটা নেমগুলো তো চেঞ্জ আছে। এখন আমরা ইমেজটা দেখাবো, তাই তো? ইমেজটা আমাদের দেখাইতে হবে। তাহলে এবার এখানে যাই, ইমেজটা কি আমাদের ইমেজ নামক ফোল্ডার আছে? আমরা ইমেজ কোথায় রাখছি? প্রোডাক্ট ইমেজ নামক ফোল্ডারে। এখন ইমেজের নেম কি এটা আছে? ইমেজের নেমটা আমাদের ডাটাবেসে আমরা সেভ করে নিয়েছিলাম না? তাহলে এখানে জাস্ট দুইটা ডট দিলাম, এখানে আমরা লিখব আইটেম টেন্স টু, এখানে কি লিখব? ইমেজ। ঠিক আছে ইমেজ। এখন আপনারা এর আগে CSS কোড যেমন করছেন, ইমেজ ঠিক সেরকমই আসছে। এখন ইমেজটাতে লম্বা আসছে, চ্যাপ্টার আসছে, এটা দোষ কার? CSS কোডের। এখানে তো আর PHP-র কোনো ই নাই, কিন্তু PHP-র জন্য তো এখানে ইমেজটা অনেক বড় আসছে, আসলে তো জানা। এখানে তো আমরা CSS কোড ঠিক মতো করতাম, তাহলে এখানেও ঠিক মতোই দেখাইতো। এখন দেখেন যে প্রোডাক্টগুলো আপনি দেখাইতে পারছেন তো। এখন প্রোডাক্ট আপনি আরও যোগ করেন, আপনার যে পেজ আছে পেজে যান, প্রোডাক্টে যাই, এখানে কিছু একটা লিখি। আমার এরকম লিখতে দিলে আমি খুব ভালো পারি, যে কোনো ওয়ার্ড আমরা শুরু করবো এরকম লিখতে হবে। আপাতত এই বাংলাদেশ কিংবা পাকিস্তান দেশ চালাই দেয়। এখন দেখেন যে এখানে বাড়াইছি না, এবার হোমে ক্লিক করি, তাহলে নিচে দেখেন একটা বাড়ছে না?
তার মানে আমি এখন যত ডাটা এডিট করি আর ডিলিট করি, ডাটাবেস থেকে এডিট ডিলিট করবো, এখানে কিন্তু ডাটাগুলো অটোমেটিক এডিট ডিলিট হবে। আপনার যদি এখন কোনো ডাটা ডিলিট দেওয়ার দরকার হয়, কিন্তু এখানে আপনার সেই প্রোডাক্টটা দেখানোর দরকার নেই, তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন, ডিলিট করবেন কোথা থেকে, ডাটাবেস থেকে। ডাটাবেস থেকে ডিলিট করে দিলে আপনার এখানেও ডিলিট, ডাটাবেসে ডাটা ইনসার্ট করবেন, এখানেও ইনসার্ট। তাহলে মেন কথাটা আছে, আমরা তাহলে ফার্স্টে এত কষ্ট করে HTML দিয়ে এতগুলো প্রোডাক্ট বানালাম কেন? আমরা তো বানাইছি, লাগবে তো আমাদের জাস্ট একটা লাগবে না। এখন আপনি যদি ফার্স্টে এরকম ডিজাইনটা না করতেন, তাহলে PHPর মধ্যে আসে এখন যদি নতুন করে ডিজাইন করা লাগতো, একটা ঝামেলা না? তো সেক্ষেত্রে আমরা ডিজাইন পার্টটা আগে শিখছিলাম এই জন্যই যে আমাদের ডিজাইনটা কমপ্লিট করে রাখবো, তারপর এটাকে ডেভেলপ করতে পারবো। তো দেখেন প্রোডাক্টটা নিয়ে কোনো সমস্যা। এখন এখানে কিন্তু আর একটা কাজ বাকি আছে, যে ভিউ ডিটেলস আছে। এখানে আমি যখন ক্লিক করবো তখন আমার এই প্রোডাক্টের একদম ডিটেলস দেখাইতে হবে না, এই প্রোডাক্টের আমার ডিটেলস দেখাইতে হবে। তাহলে দেখেন আমি একটা কাজ করতে পারি, ডিটেলস বলে একটা পেজ বানিয়ে ফেলি। এই পেজে তো আর ডিটেলস দেখাতে পারবো না, আমি আলাদা একটা পেজ বানাবো, যে সেই পেজে আমি এখান থেকে যে আইডিটাই সেন্ড করবো সেই আইডিটাই ও ডিটেলসে দেখাই দিবে। কারণ কি, যে আমি আর এখানে যতগুলো প্রোডাক্ট আছে, আমি প্রতিটা প্রোডাক্টের জন্য কি এক একটা ডিটেলস পেজ বানাবো? তাহলে তো সম্ভব না। আমার যদি 5000 প্রোডাক্ট থাকে তাহলে আবার 5000 পেজ বানাতে হবে, তাহলে তো ডেভেলপার হইলাম না। ডিটেলসের পেজ আমরা একটাই বানাবো, তো এখান থেকে যখন আমরা যেটাতে ক্লিক করবো তখন সেইটাই ওখানে লোড হবে। তো সেক্ষেত্রে আগে আমাদের একটা পেজ বানাতে হবে, সেটা ডিটেলস। পেজটা কোথায় বানাবো বলেন, অ্যাডমিনে না পেজেস না ফোল্ডারে? তাহলে পেজেসের মধ্যেই বানাই। details.php, ঠিক আছে, details.php। তবে প্রোডাক্ট হোমটা আমাদের কিসের মধ্যে আছে, পেজেসের মধ্যে আছে, তাই না? তাহলে একদম ইজি ব্যাপার। এখন দেখেন যে আমি যে এখান থেকে আইডিটা পাঠাবো, আপনাদের যদি বলা হয় যে আমরা যদি ডাটাবেসটা একবার দেখি, এখানে দেখেন আমার 1 নাম্বার আইডিতে, মানে 1 নাম্বার রোতে আমার একটা ডাটা আছে, নেম হোন্ডা। তারপর 2 নাম্বার রোতে একটা ডাটা আছে, 3 নাম্বার রোতে একটা ডাটা আছে, 4 নাম্বার রোতে একটা ডাটা, 5 নাম্বার রোতে একটা ডাটা, 6 নাম্বার রোতেও একটা ডাটা। এখন যদি আপনাকে বলা হয় যে এখানে 3 নাম্বার রো যেটা আছে ওইটাকে সিলেক্ট করেন, তাহলে কিভাবে সিলেক্ট করবেন? এই আইডিটা দিয়ে আমরা সিলেক্ট করতে পারি। তো আমরা এখানে যে লিঙ্কটা করব, যে আমরা একটা ডিটেলস পেজ বানাচ্ছি, সেই পেজের মধ্যে আমরা যে আইডিটা সেন্ড করব সেই আইডি অনুযায়ী ওইটা ডিসপ্লে করে দেখাই দেবে। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমাদের এখান থেকে সেন্ড করতে হবে আইডি। এখন এখানে ভিউ ডিটেলস যে অপশন আছে, এখানে ক্লিক করলে আমার আইডিটা সেন্ড করতে হবে। তাহলে এই ভিউ ডিটেলসের সাথে আমার আইডির একটা লিঙ্ক করতে হবে। যেহেতু আমি এখানে ক্লিক করলে আইডিটা সেন্ড করতে যাচ্ছি, তো আমার এখানে তো লিঙ্কটা করতে হবে। তাহলে দেখেন যে আমি ভিউ ডিটেলস কোথায় আছে সেখানে যাবো, এখানে দেখেন ভিউ ডিটেলস আছে, যে ভিউ ডিটেলসের উপর ক্লিক করলে অন্য একটা পেজে আইডি যাবে। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা এখানে লিখতে পারি যে হট পি, যেহেতু পেজের আমার ফোল্ডারে আছে, আইডিটা আপনি কোন পেজে পাঠাচ্ছেন, ডিটেলস পেজে পাঠাবো না, তাহলে আমাদের লিখতে হবে হট পি ইকুয়াল ডিটেলস, DTAILS। আমি ডিটেলস পেজে পাঠাচ্ছি এবং এখান থেকে একটা আইডি পাঠাবো না, এর সাথে তাহলে অ্যান্ড দিই যে এই পেজে যাবে এবং এর সাথে একটা আইডি সেন্ড হবে, তাহলে আইডি ইকুয়াল। এখন আইডিটা আমরা কোথায় পাবো বলেন তো? আমরা যে আইডিটা সেন্ড করতেছি এই আইডিটা কোথা থেকে পাবো? ডাটাবেস থেকে আমরা আইডিটা পাচ্ছি। তাহলে $item change to ID, ঠিক আছে। এবার দেখেন যে এখানে আমরা রিলোড দিই, যদি ভিউ ডিটেলসে ক্লিক করে ইউআরএলটা দেখবেন এটাও চেঞ্জ হবে। ইউআরএলটা দেখেন যে ডিটেলস পেজে চলে গেছে এবং আইডি ইকুয়াল টু। এখন মেন কথা হচ্ছে এখানে তো আমার আইডিটা রিসিভ করতে হবে, আইডিটা রিসিভ না করলে তার হবে না। তো সেই ক্ষেত্রে আমরা এখানে আইডিটা রিসিভ করব। তো সেক্ষেত্রে আমাদের কোন পেজে যেতে হবে? ডিটেলস পেজে। ডিটেলস কই?
এখন ওখান থেকে আমরা যেটা পাঠাচ্ছি সেটা আমরা রিসিভ করবো, যেহেতু আমাদের পিএসপিতে রিসিভ করতে হবে, তো আমরা পিএসপির স্ট্রাকচারটা লিখতে পারি যে পিএসপি, তো ওখান থেকে পাঠাচ্ছি কিসের মাধ্যমে, হট চিহ্ন দিচ্ছি, তার মানে কি গেটের মাধ্যমে পাঠাচ্ছি। তাহলে আমাদের রিসিভটা করলেও তো গেটের মাধ্যমেই করতে হবে। তাহলে আমরা একটা কাজ একবারে করে রাখি, যেটা পরেও কাজে লাগবে, যে ইফ ইজ সেট যে $_ গেট আইডি, যে এর মধ্যে আইডিটা আছে কিনা, যদি আইডি থাকে তাহলে আমরা এটাকে প্রিন্ট করি যে $_ গেট, জাস্ট আমরা চেক করার জন্য, ঠিক আছে, এটাকে প্রিন্ট করে দিলাম। এখন আবার ব্যাকে যাই, এখানে এসে একটু রিলোড দিই, এটাতে ক্লিক করি, তাহলে দেখেন আইডি সেন্ড হয়েছে কত 1। যদি ব্যাকে যায় এটাতে ক্লিক করে আইডি সেন্ড হয়েছে 2, এখানে যাই এটাতে ক্লিক করে আইডি সেন্ড হয়েছে 3, এটাতে ক্লিক করে আইডি সেন্ড হয়েছে 6। তো সেক্ষেত্রে দেখেন তো আমরা যেটাতে ক্লিক করতেছি ঠিক সেটার আইডিটা সেন্ড হচ্ছে না। এখন তাহলে আপনাকে যদি এবার বলা হয় যে একটা এসকিউএল কমান্ড লিখেন যে আইডি দিয়ে আপনি ডাটাগুলো সিলেক্ট করবেন, তাহলে কি লিখবেন? একদম ইজি ব্যাপার, যে আমার ডিসপ্লে পেজে কাজ করবো, এটা অবশ্যই ফাংশন পেজে, যেহেতু মানে প্রোডাক্ট পেজে, তো আমাদের আগে ওই পেজটাকে ইনক্লুড করে নেব, ইনক্লুড ওয়ান্স ডাল product.php, এটা তো এখন একটা অবজেক্ট বানাই নেই, কারণ ওখানে তো আমাদের কাজগুলো করতে হবে। প্রোডাক্ট, এই দুটো লাইন নিয়ে তো কোনো সমস্যা নাই। এখন মেন কথা হচ্ছে তো আমরা যে সিলেক্ট করব, তাহলে আমাদের একটা কাজ করতে হবে না, মানে ফাংশন কল করবো, সেই ফাংশনটা কি আমাদের আছে? প্রোডাক্ট পেজে তো আমাদের ফাংশন নেই, তাহলে ফাংশন আবার বানাইতে হবে। কোথায় যাই? প্রোডাক্ট পেজ। খুবই কি বিরক্ত লাগে, এটা কমপ্লিট করতে হবে, কারণ লাস্টের জায়গায় কিন্তু প্রজেক্টই কমপ্লিট হবে না দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখেন এখানে সিলেক্ট বাই আইডি আছে না, এটা দিয়ে তো আমরা কাজ চালাইতে পারি, আর কোনো কিছু দরকার নেই। সিলেক্ট বাই আইডি, তাহলে আমরা জাস্ট এটা করি। এখানে দেখেন আইডির মধ্যে আইডি, নেমের মধ্যে নেম, ডকুমেন্টের মানে ডিসকাউন্টের মধ্যে ডিসকাউন্ট, তারপরে ডিসক্রিপশনের মধ্যে ডিসক্রিপশন, এগুলো তো আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যাই, এখান থেকে যেটা পাচ্ছি সেটা লোড করে দেবো। কোথায় লোড করব? যে পি টেন্স টু আইডি, এবার আমরা একটা ফাংশন কল করব, সেটা হচ্ছে পি টেন্স টু, ফাংশনের নেম কি ছিল? সিলেক্ট বাই আইডি, এটাই তো ছিল, সিলেক্ট বাই আইডি। এখন এখানে আমরা HTML CSS সাজাই নি আর কি, তো সেই ক্ষেত্রে আমরা এখানে যাই, এবার এখানে ক্লিক করি, কোথায় কোথায় এত শর্টকাট কাজ করতে গেলে হয়, কিছু করার নাই, শর্টকাট কাজ আর হইল না। এখানে যে অবজেক্টগুলো ছিল আমাদের সেইভাবেই কাজ করতে হবে। ডিসপ্লেতে দেখেন, ডিসপ্লে যেটা ছিল না, ডিসপ্লেটাই আমরা নিই, এটাকে রিপ্লেস করে দেবে, এটা দরকার নেই, অথবা থাক নিচেই বানাই। দেখেন এই ফাংশনের নেম দিই ডিটেলস, তাহলে আর সমস্যা হবে না। ডিটেলস শুধু আমাদের এখানে একটু চেঞ্জ করতে হবে, যে সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্ট হোয়ার আইডি ইকুয়াল দিস টেন্স টু আইডি, জাস্ট এতটুকু চেঞ্জ করলে হবে, আর বাকিটুকু চেঞ্জ করার দরকার নেই।
এখানে দেখেন যা আছে এটাই, কোনো সমস্যা? এবার আমরা একটা কাজ করতে পারি, ডিটেলসে যাব। তাহলে এবার আমরা কি করব, হোয়াট ইজ $p টেন্স টু নেম কি দিছি, ডিটেলস অ্যাজ $item। এখন দেখেন তো আমরা যদি প্রিন্ট করতে চাই, প্রিন্ট করব কি, প্রিন্ট করব ফার্স্টে $item নেম, ওই প্রোডাক্টের নেম। এখন এইভাবে আমি সবগুলো প্রিন্ট করলে আমার সবগুলোই দেখাবে না, তো সেক্ষেত্রে আমরা আপাতত নেমটাই রাখি, দেখি আগে এটা দেখায় কিনা। আবার ব্যাগে যাই, একটা রিলোড দিই, দেওয়ার পরে এবার ভিউ ডিটেলসে ক্লিক করি, নেম দেখায়। তাহলে এখানে আমরা সবগুলোই দেখাতে পারবো। যদি সবগুলো দেখাতে যাই তাহলে এবার আমাদের সিএসএস দেখে এটাকে ডিজাইন করতে হবে না, এটা তো আপনার সুন্দরভাবে সাজাইতে হবে। যে ইমেজটাকে এখানে বড় আকারে দেখাবেন, তারপরে এখানে প্রোডাক্টের নেম দেখাবেন, তারপরে এখানে এইগুলো করবেন। তো সেক্ষেত্রে আমরা একটা টেবিল নিতে পারি, টেবিল নিয়ে অবশ্য কাজ করতে পারি। ডিপ নিয়েই কাজ করি, ঝামেলা শেষ। ডিটেলস ফার্স্টে দেখাবো নেম, তাহলে ডিপ ক্লাস অথবা S1। আমি একবার PHP কোডগুলো লিখে দিই, item টেন্স টু, এখানে আসবে নেম। তারপর আমি নিব ইমেজ। এখন ইমেজটা তো অনেক বড় হইতে পারে না, সেক্ষেত্রে এখানে আমার একটা কাজ করতে হবে, ক্লাস নেই, অথবা ক্লাসও নেওয়ার লাগবে না, কি করতেছি মাথা ঠিক নেই। এরপর আমি কি দেখাবো, ডিসক্রিপশনটা দেখাইতে হবে না, পি যেটা আছে পি ট্যাগ শুরু, পি ট্যাগ শেষ। এটা আপনারা সুন্দরভাবে সাজাই নেন, আমি আর কাজ করলাম না, আমার মাথা ব্যথা দুটি লাগবে। এটাকে কাট করে নিই, এর মধ্যে দিয়ে দিই। এটা সুন্দরভাবে সাজানোর দায়িত্ব আপনাদের, কারণ আমি এখানে কাজ করিয়ে দিচ্ছি। শুধু একটু সিএসএস কোডগুলো করে প্রোডাক্টগুলো একটু সাজিয়ে নেবেন, ঠিক আছে। এখানে নেমটাকে আমি দিয়ে দিচ্ছি, তারপরে এখানে ইমেজটা দিয়ে দেবো। এখন ইমেজটা আমি কোন ফোল্ডার থেকে পাবো, PRODUCT, প্রোডাক্ট ইমেজ। ইমেজের নেমটা কোথায় পাবো, ইমেজের নেমটা তো ডাটাবেস থেকেই পাবো। তো $item টেন্স টু ইমেজ, ঠিক আছে। এরপরে এখানে দেখেন তো আমি দেখাতে চাচ্ছি ডিসক্রিপশন, তাহলে $item টেন্স টু ডিসক্রিপশন, এরপরে এখানে যদি প্রাইস দেখাতে চাই তাহলে $item প্রাইস। এখন দেখেন তো আমরা ইচ্ছে করলে এখানে ক্যাটাগরি, মানে আমাদের যা যা আছে সবগুলো কিন্তু আমরা এখানে দেখাতে চাই বা এখানে দেখানো লাগবে। তো সেক্ষেত্রে দেখেন তো আমরা আরেকটা কাজ করতে পারি, এটা দেখাই দিই। প্রাইস নিচ্ছি, প্রাইসের পরে আর কি বাকি থাকে বলেন, ডিসকাউন্টটা থাকে না, ডিসকাউন্ট, এগুলো থাকে। তো এখন এগুলো নেই, আমি কোনো সিএসএস কোড করিনি, আমি জাস্ট দেখাই দিলাম।
যে এখানে আপনাদের যেভাবে সাজাইতে চান ঠিক সেভাবে সাজাই নেবেন। যদি এখানে না সাজাতে পারেন তাহলে দেখেন যে আগে বাইরে থেকে HTML কোড করে নেবেন, HTML কোড CSS কোড করে আগে একটা ডিজাইন করে নেবেন, করে নেওয়ার পরে তারপরে এটা ভিতরে দিয়ে এটা ডেভেলপ করে ফেলবেন। যেরকম দেখেন যে আমাদের হোম পেজটাকে আগে ডিজাইন করা ছিল না, পরে জাস্ট ওটাকে আমি এর মধ্যে নিয়ে এসে ওটা চেঞ্জ করে দিছি। তো আপনারা এইভাবেই কাজটা করেন, আমি করে দিতাম, বাট এখন এনার্জি একেবারেই নেই, এখন যে আমার ঘুমাইতে হবে। মনে বলতে শুয়ে থাকা, আমি বিকেল হলে তো বসে থাকতে খুব কষ্ট হয়, ঠিক আছে। এখানে দেখেন আমরা যদি ভিউ ডিটেলসে ক্লিক করি, ঠিক আছে, তাহলে আমাদের সিনট্যাক্স জিরো দেখাচ্ছে কত নাম্বার লাইন, 27 নাম্বার লাইন, ডিটেলসে 27 নাম্বার লাইন। তো আমরা ডিটেলসে যাই, 27 নাম্বার লাইনে কী করছি, 26 27। ও এটা পেজের মধ্যে দিয়ে দিছি, বাট প্রবলেম একটা, এটা স্ট্রিং হিসাবে দিতে হবে, তাইলেই হবে। না দিলেও এগুলো দেখাবে না। দেখেন ইমেজটা অনেক বড় হয়েছে, তারপরে যা যা দেখতে চাইছি সব কিছুই আছে, এবং ফার্স্টে দেখেন আপনার নেমটাও আছে। এখন শুধু একটু CSS কোড করলেই হবে। তো এখানে দেখেন কী কাজ করছি আমরা, ডিটেলস নামক একটা ক্লাস আছে না, ডিটেলস নামক ক্লাস আমাদের CSS পেজ কই, এটা একদম নিচে যাই, হাইট অটো দিয়ে রাখি। এর মধ্যে ফার্স্টে কি আছে, নেম আছে, নেমটা দেখেন তো কি করছে, ডিটেলস, নেমটা কিসের মধ্যে লিখছি, H1, তাহলে H1টাকে সিলেক্ট করি, H1, তাহলে এখানে একটা CSS কোড লিখে আগে লিখি ফ্লট লেফট, ফন্ট সাইজ এত বড় দেখাবেন 40 পিক্সেল। এরপর দেখেন এর মধ্যে কি ইমেজ আছে না, ডিটেলস ক্লাসের মধ্যে ইমেজটা অনেক বড় হয়ে গেছে, ইমেজটা জাস্ট আমরা সাইজটা একটু কমাই দিই, হাইট দিলাম 200 পিক্সেল, ঠিক আছে। এখন এটা নিচে যদি দিতে চাই তাহলে দেখেন যে ফ্লট লেফট লিখছি, তো এটা লিখে নিই ফ্লট হোয়াইট, ঠিক আছে। এবার ইমেজটা বড় করে দেখান, এগুলো ডিজাইন করেন সুন্দর করে, আপনার প্রোডাক্টের ডিটেলস যেগুলো আছে সবগুলো কিন্তু এখানে দেখাইতে পারবেন। আমি জাস্ট আপনাদের দেখাই দিলাম যে এখানে কিভাবে দেখাবেন, বাকি কাজটুকু আপনাদের কষ্ট হলেও করে নিতে হবে, ঠিক আছে। এগুলো জাস্ট একটু ডিজাইন করে নিন। এখন দেখেন যে আমরা এখানে যে ডিজাইনই করবো না কেন, এই ডিজাইন সবগুলো প্রোডাক্টের উপরেই অ্যাপ্লাই হবে। দেখেন যে এটাতে যদি ক্লিক করি এটাও ওই ডিজাইন হবে, এটাতে যদি ক্লিক করি তাহলে এটাও ওই একই ডিজাইন হবে। তো সেক্ষেত্রে দেখেন আমাদের ডিটেলস পেজ কিন্তু সবগুলো বানানোর দরকার নেই, আমরা পেজ বানাবো একটা, ওই একটা পেজে আমরা প্রোডাক্টগুলো জাস্ট আপলোড করে দেবো। এগুলো নিয়ে কোনো সমস্যা যদি না থাকে তাহলে আজকের মতো এই পর্যন্তই।